যখন আমি এসএসসি পরীক্ষা দেই তার আগে মেয়েটার নাম ফারিয়া। তার আগে থেকে আমি ওকে অনেক কয়েকবার দেখি। কোথায় দেখেন? সে তার একটা রোড ছিল, সেটা আমার বাসার মধ্যে সে যাইতো আসতো। আচ্ছা, মানে আপনার বাসার সামনে দিয়ে যাতায়াত করতো? জি। আচ্ছা। তো আমি ওকে রোজ দেখতাম বসে বসে, ভালো লাগতো, বাট কখনো বলার মতো আমার সাহস হয়নি, কারণ এই বিষয়গুলো নিয়ে আমি খুব চিন্তা খুব কম করছি আমি। কারণ আমার ব্যক্তিগত লাইফটাকে নিয়ে আমি বেশি ভাবছি অল টাইম। তারপর এভাবে দেখে চলতাম। দেখে চলার পর এসএসসি পরীক্ষা দেওয়ার পর আমি বাইরে ভর্তি হওয়ার জন্য অনেক জায়গায় আমি তখন আমি ভাবি, আচ্ছা আমি তো বাইরে চলে যাব, তাকে যদি আমি না বলতে পারি হয়তোবা পরে আমি হারাতেও পারি তাকে। বাইরে বলতে কি গ্রামে, মানে আপনার এলাকার বাইরে নাকি দেশের বাইরে? মানে আমি এলাকার বাইরে যাব। আপনার দেশের বাড়ি কোথায় ছিল যদি আপনার আপত্তি না থাকে? গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জ। গাইবান্ধা, আচ্ছা ঠিক আছে। তাও আমি ওকে বলার চিন্তা ভাবনা করি। তারপর আমার একটা চাচাতো ভাই ছিল, নাম মোস্তাফিজুর, ওর ফ্রেন্ড ছিল। ওকে বললাম, দেখ ভাই, আমি তো তোর ফ্রেন্ডকে আসলে খুব লাইক করি এন্ড খুব লাভও করি, আমি তো বলার সাহস পাচ্ছি না ওকে, তো তুই যদি আমার জন্য একটু কিছু করতে পারতিস। তো বলতেছে আচ্ছা দেখতেছি আমি বিষয়টা। তো ওকে বলার পর পরের দিন ও আর আমি গেলাম। আমি অন্য একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওর কাছে গিয়ে ওর সাথে দেখা করলো। দেখা করে ও এখন নাকি বলছে কিনা আমি সেটা জানি না আমি। তো আমার সামনে যখন আমার ভাইটা আসলো, আমি ভাবলাম মনে হয় নিজেই প্রপোজ করতে গেছে। আচ্ছা। তাও ও বললো যে হ্যাঁ ভাইয়া, আমি তো ওকে বললাম, ও তো কিছু বললো না। আমি বলছি ঠিক আছে, আমি বলিনি তাই ঘেমেটেমে একাকার। জি। আচ্ছা। তো পরের দিন আমি যাই, আমার সঙ্গে একটা ফ্রেন্ড নেই, ফ্রেন্ডের নাম জিহাদ। আমি আরো একটা রাস্তা দাঁড়াই, যে রাস্তা দিয়ে ও যাইতো। তো ও আর একটা ওর ফ্রেন্ড আসতেছে রাস্তা দিয়ে। তা আমার ফ্রেন্ড ওকে দাঁড়াতে বলে, যে ফাড়ি একটু দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। তো দাঁড়ায় ওরা। আমার ফ্রেন্ড ওকে বলে, দেখো আমার ফ্রেন্ড আতিক তোমাকে অনেক লাইক করে, লাভও করে। তো এই কথা বলতেই ফারিয়া বলে, ভাইয়া আমি তো আপনাদেরকে চিনি না। তার ফ্রেন্ড বলে, চেনো না, ঠিক আছে, হয়তো বা এক সময় ঠিক চিনবা, কথা বলার পর। তখন কিসে পড়তো, মানে ওকে আপনাদের সাথে নাকি? তখন ক্লাস 9 এ পড়তো। 9 এ, আচ্ছা। তো বলতেছে একদিন অবশ্যই চিনবা, কথা বলো, তারপর তো চিনতেই পারবা একদিন। তো আমিও বললাম হ্যাঁ লাভ করি, যদি আমার কথা একটু ভেবে দেখতা। তো আর কিছু বলতেছে না ও। তাই আমি বললাম ঠিক আছে, আমি তোমাকে 2 দিন টাইম দিলাম, 2 দিন পর আমি অবশ্যই তোমার সাথে দেখা করব, আমি শুনবো তোমার থেকে আসলে তুমি কি ভাবলা। আচ্ছা। তো আমি 2 দিন পর না দেখা করে ভাবলাম যে আমি আর একদিন পর দেখা করি। 3 দিন পর দেখা করলাম। রাস্তায় আমি দাঁড়াইছিলাম, এলাকার নাম হচ্ছে কুটিবাড়িতে দাঁড়াইছিলাম আমি। আমার গোবিন্দগঞ্জে অনেক ফ্রেন্ডরা চিনতে পারবে জায়গাটা। তো আমি দাঁড়াইছিলাম ডাকবানোর সামনে। ও আসলো, আসার পর ও রাস্তার এক সাইডে, আমি অন্য সাইডে। তো আমি ওকে বললাম, আচ্ছা তোমাকে যে বলছিলাম আমার বিষয়টা নিয়ে ভাবার জন্য, তো কি ভাবছিলা কি? তো বলল যে আসলে দেখেন ভাইয়া, আমি যদি ইয়েস বলতাম, যদি আমি রাজি হতাম, আমি কেমন করতাম আপনি তো বুঝতেই পারছেন সেটা। সরি ভাই, আমাকে আর ডিস্টার্ব করিয়েন না। আচ্ছা। তো এইভাবে আমিও আর ডিস্টার্ব করিনি। আমি ভাবলাম আসলে একটা মেয়েকে বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না। তো আমি একটু স্টপে যাই ওই পর্যন্ত। আমি আমাদের বাসায় একটা 3 মাথায় একটা মোড় আছে, মোড়ে বেশ কিছু দোকান আছে। ওই দোকানে অনেক লোকজন থাকে অল টাইম। তো আমি ওখানে একটা নির্দিষ্ট একটা জায়গা করে নেই আমি, একটা দোকানের ভিতর থেকে আমি ওকে রোজ দেখতাম। ও যখন প্রাইভেটে যাইতো বা যখন আসতো, আমি অল টাইম ওকে দেখতাম। অন্তপক্ষে আমি ওই 2 টাইম ওই মোড়ে আমি উপস্থিত ছিলাম। আচ্ছা। যখন ও যাইতো দেখার জন্য, চোখের শান্তি। জি। তো আমি প্রতিদিন ওইভাবে ওকে আমি দেখেই যাই। আমি একটা প্রশ্ন করতে পারি, কথার মাঝখানে, যেটা আমার কৌতূহল কিংবা শ্রোতাদেরও মনে হতে পারে। এই যে আপনি তা বলছেন যে আপনি ফারিয়াকে লাইক করতেন এবং লাভ করতেন, আসলে কি দেখে ভালোবাসাটা হয়েছিল? বলে না যে, অনেকেই বলে, যেটা আমি বিশ্বাস করি না, যে লাভ এট ফার্স্ট সাইট। অনেকেই বলে প্রথম দেখাতে ভালোবাসা হয়। আমি কখনো এরকম ফিল পাইনি। প্রথম দেখাতে ভালো লাগা হয়, ভালোবাসা আমার ব্যক্তিগত জীবনে আসেনি। কারণ আমার কাছে মনে হয় যে ভালো লাগা, আবারও ভালো লাগা, আবারও ভালো লাগা, এই ভালো লাগা প্লাস প্লাস হতে হতে একটা সময় যে মনে হয় যে ভালোবাসি। 2-4 আমার একান্ত ব্যক্তিগত দর্শন, এটার সাথে যে সবার মতামত হতে পারে। আপনার কোন বিষয়টি ভালো লাগতো, যে ভালো লাগা থেকে ভালোবাসাটা হলো? দেখা, সৌন্দর্য? কারণ আপনি তো তার সাথে কথা বলেন। ওকে দেখে ভালো লাগতো। তার থেকে বেশি ভালো লাগতো যখন রাস্তার দিকে যখন যাইতো, রাস্তা দিয়ে, তখন ওর মাথা অল টাইম নিচ দিকে।
মানে কোন দিকে সে একবার তার মানে ছিল আর কি। তার মানে হচ্ছে তার সৌন্দর্য একটি বিষয় এবং সেই সাথে তার শালীনতা এবং ভদ্রতা, এটা আপনাকে অনেক বেশি হচ্ছে কাছে। ওকে, ঠিক আছে। তারপর আমি ওই রাস্তায় মানে ওই মোড়ে আমি বসে থাকি একটা নির্দিষ্ট স্থানে। ও কিছুদিন পর ওখানে আমাকে দেখতে পায় যে আসলে আমি প্রতিদিন ওই জায়গায় বসে থাকি আমি। আচ্ছা। তারপর থেকে হালকা হালকা ও যখন যাইতো আমার দিকে একবার হলো দেখতো, যখন যাইতো যখন আসতো তখন দেখতো আমার দিকে যে আমি ওখানে আছি কিনা। তাই মাঝে মাঝে আমি ওখানে থাকতাম না, অন্য কোনো ফ্রেন্ডকে বসায় রাখতাম ওকে, মানে আমি দেখতাম আসলে ওকে তারপর ওর দিকে দেখে কিনা, ওইভাবেই দেখতো ওখানে যে আমি ওখানে আছি কিনা। তারপর এভাবে কিছুদিন কেটে যায় আমাদের, এইভাবে কাটতে থাকে দিন। তারপর আমি ওকে দিনে একবার দুবার দেখতাম, তারপরও ইচ্ছা জাগে যে ওকে আমি আরো দেখব। আচ্ছা। এই জন্য আমি প্রায় সপ্তাহে হয়তো বা 4-5 দিন আমি ওর এলাকার দিকে ঘুরতে যাই। আর ওর এলাকাটা হচ্ছে আমার বাসা থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূরে, মানে শুধু চোখের দেখার জন্য। জি। আচ্ছা। তো ওর এলাকার দিকে আমি মাঝে মাঝে ঘুরতে যেতাম। তো প্রায় মানে তো একদিন আমি ঘুরতে গেছি, হঠাৎ করে ঘুরতে গিয়ে ওর বাসা আমি ক্রস করে চলে গেছি। আচ্ছা। চলে গিয়ে আমি সামনে থেকে আবার ব্যাক করছি। তো ব্যাক করার পর 2টা মহিলা আমাকে থামতে বলে। মহিলা? জি। আচ্ছা। আমি তাদেরকে চিনি না। তো তারা আমাকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় গেছিলা? বললাম আন্টি এই পাশে আমার ফ্রেন্ডের বাসা। তোমার ফ্রেন্ডের নাম কি? বললাম অমুক আমার ফ্রেন্ড হয়। তো এত তাড়াতাড়ি কিভাবে ব্যাক করলাম ওখান থেকে তুমি? তাহলে আন্টি আসলে ওকে ফোন দিছিলাম, ও একটু সামনে এগিয়ে আসছিল, আমি দেখা করে আসলাম ওর সাথে। তো বলছে যে তোমাদের বাসা কোথায়? বললাম আমাদের বাসা আরচি খুলছি। তো বলছে তুমি কার ছেলে? আমি বললাম আব্বুর নাম বললাম। তো বলছে দেখো তোমার আব্বু তো আমাদের ভাই হয় সম্পর্কে, আর আমি তোমার ফুফু হই সম্পর্কে। আমি বললাম আমিও জানতাম এখানে আমার একটা ফুফুর বাড়ি আছে, কিন্তু আমি তাকে চিনতাম না। মানে ফুফু আমার নিজের ওইভাবে না, সম্পর্কে মানে কাছাকাছি আমরা। তো ওনার সাথে আরেকটা যে মহিলা ছিল, তো উনি বলছে দেখো বাবা তোমরা আমাদের আত্মীয় মানুষ, আমাদের মেয়েরা তোমাদের ওদিকে পড়তে যায়, যদি তাদেরকে তোমরা ডিস্টার্ব করো বিষয়টা কেমন লাগে? আচ্ছা আচ্ছা, তার মানে ওনারা আগে থেকে ঘটনাটা জানেন হয়তো, আমার মনে হচ্ছিল তখন। তাহলে তো এই প্রসঙ্গ ওঠার কথা না। তো আমি বললাম, তখন আমি পুরোপুরি বুঝতে পারলাম যে আসলে ও হচ্ছে ফারিয়ার আম্মা স্বয়ং। আচ্ছা, মানে ফারিয়ার আম্মা কে? আপনার ফুপি যিনি? উনি আমার ফুপি হচ্ছে ওনার ননদ, আর হচ্ছে ফারিয়ার আম্মা ওনার হচ্ছে ভাই, মানে ভাইয়ের বউ আর কি। আপনি কি জানতেন যে ফারিয়া আপনার আত্মীয় হয়? মানে জেনে শুনে? আমি ওইভাবে জানতাম না। আচ্ছা আচ্ছা, ওকে। তারপর উনি বলতেছে যে আসলে আমাদের মেয়েরা ওদিকে পড়াশোনা করতে যায়, যদি তোমরা ডিস্টার্ব করো বিষয়টা কেমন লাগে? বলছি আন্টি আপনার মেয়েকে ডিস্টার্ব করি মানে এটা কেমন কথা বলতেছেন আপনি? না বলতেছে আসলে সেটা সেভাবে বলিনি আমি। আসলে দেখো আমাদের মেয়ে মানে তোমাদের তো বোন বা কাছের আত্মীয়, তো তোমাদের যদি একান্ত কথা বলার ইচ্ছা হয় বাসায় এসো, তাহলে আমাদের বাসায় এসে কথা বলার প্রবলেম নেই। এইভাবে বলছে আমাকে। তো এইভাবে আমি মানে তারপরেও আমি ওইদিকে জানি আর, বা আমাকে সেভাবে আর দেখতেও পাইনি। তারপর এইভাবে মানে যাইতাম, প্রচন্ড যাইতাম ওদের এলাকার দিকে। আপনাকে চিনল কিভাবে? মানে আপনি যে সে অপরাধী, আপনাকে চিনল কিভাবে? মানে ফারিয়াকে আপনার ছবি দেখিয়েছে অথবা কোনোভাবে আপনাকে চিনিয়ে দিয়েছে? এখন গুরু আমি সেটা জানি না, তবে হয়তোবা আমার মন বলে যে আসলে আমি ওদের দিকে অনেক যাইতাম, হয়তোবা এই ক্ষেত্রে হয়তোবা আমাকে চিহ্নিত করতে পারে। আচ্ছা, যে ছিল বারবার আসছে হয়তো। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপর এভাবেই ওই মোড়ে বসে দেখতাম ওকে, দেখতাম, তারপর ওদের বাসার দিকে যাইতাম। তারপরে আমি ওর পিছনে কখনো আমি কথা বলার চেষ্টা করিনি আমি, যে সে ওকে আমি ওর পিছে যাব আমি, বা ওকে আমি ফলো করব, এটা আমি কখনো ভাবিনি। আসলে ভাবলাম যদি এটা আমি করতে যাই, যেহেতু তার আম্মু আমাকে বলছে আমি ডিস্টার্ব করি, হয়তো বা বিষয়টা আরো বেশি হয়ে যেতে পারে। তো তারপর এভাবে কিছুদিন কাটানোর পর একদিন আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের মোড়ে গেছি পারানাসে, তখন বসে আমি চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পর এখন হঠাৎ করে দোকানদার চাচাটা আমাকে বলতেছে দেখো তো বাবা এই মেয়ে দুটো কে? তো আমি তো দেখলাম ওরা, আমি তো অবাক হয়ে গেছি যে এরা এখানে এত সকালে। তা বলছে বাবা ওরা এখানে এর আগেও 2বার ঘুরছে এদিক দিয়ে, ওই সকালবেলায়, ওই দিনই। জি। আচ্ছা। তো আমি এখন ভাবতেছি আমি কি ওদের কাছে যাব কি যাব না।
তো ওরা হঠাৎ করে মোড় থেকে একটু সামনে যায়, ঠিক আমার বাসার সামনে যায়। আমার বাসার সামনে গিয়ে ওই যে ফারিয়া যে ও একবার হাত উঠায়, মানে উপর দিকে হাতটা উঠায়। আচ্ছা। এখন হাতটা উঠানোর পর হয়তো ইশারা করছে, আমি বুঝতে পারিনি। তো মোড়ে আমার সামনে আমার আব্বু ছিল। আচ্ছা। কিন্তু আব্বুকে দেখে ভয়ে আমি আর আগাইনি। পরে যখন আমার আব্বু যখন বাসায় চলে গেল, তখন ভাবলাম এখন যাই। তখন একটা সাইকেল নিয়ে আমি ওদের পিছে পিছে গেলাম। ওরা তখন হাঁটতিছে। তো ভাবলাম যে একটু সামনে যাই, হয়তো বা কথা বলতে পারে, বলা তো যায় না। সামনে যাই, আমি গিয়ে কথা বলবো ফাঁকা জায়গায়। তো হঠাৎ করে গরু আমি তো সাইকেল নিয়ে অপেক্ষায় আছি কখন আসবে। হঠাৎ করে ওর একটা ভাইয়া আসে, ভাইয়া এসে মোটরসাইকেল নিয়ে চলে যায়। তবে সেদিন ফারিয়া একা ছিল না, ওর একটা আপুর মেয়েও ছিল, ওর সেম ইয়ার কিন্তু ওর ছোট। আচ্ছা। তারপর গুরু এইভাবে চলে আমাদের, মানে রোজ দেখা চলতিছে। তো হঠাৎ করে আমি চোখাচোখি চলছে, মুখোমুখি হচ্ছে না। আসলে আমি ওইভাবে ওকে কখনো ফলো করিনি। তারপর কিছুদিন পর দেখতে পেলাম যে ওর সঙ্গে ও আগে একা আসতো, কিন্তু এবার ওর সঙ্গে ওর আব্বু। আচ্ছা। ওর আব্বুকে নিয়ে আসতো, নিয়ে যাইতো। আচ্ছা। তখন তো আরো অবস্থা খারাপ, তখন তো কথা বলার কোনো আর প্রশ্ন ওঠে না, মানে ওর আব্বুর সামনে প্রশাসন সাথে ঘুরছে কি করে বডিগার্ড। আচ্ছা। তারপর আস্তে আস্তে ও আমার প্রতি পারছে এক সময়। যখন ওর আব্বুকে নিয়ে যাইতো, ওর আব্বু ইউজ করতো আপনার সাইকেল ইউজ করতো। তো আমি মোড়ে যে জায়গাটা বসতাম, তো ও তো প্রতিদিন দেখতো ওখানে। কিন্তু এবার দেখে এমন ভাবে যে মোড় থেকে যতদূর পর্যন্ত ওর চোখ যায়, মানে যতদূর পর্যন্ত আমার আড়াল না হয়েছে ততদূর পর্যন্ত আমাকে দেখবে ও। আচ্ছা। তখন আমি মনে মনে একটু আশ্বাস ফিরে পাই, আসলে হয়তোবা সে আগাচ্ছে আমার দিকে, হয়তোবা ভাবতিছে। সেই প্রত্যাশা নিয়ে আমিও এগিয়ে চলি, কিন্তু ওকে যে আমি ফলো করব সেই সাহসটা আমার আর কখনো হয়নি। আর আমি তখন রিলেশন বিষয়ে আমি ওকে বেশি চাপও দেইনি, কারণ আসলে আমি ভাবছি আমার লাইফটাকে নিয়ে আগে, যে আসলে এই বয়সে অনেকেই তো বলে যে আসলে এই কম বয়সে রিলেশন করলে জীবনটা নষ্ট হয়ে যায়। আমি এটা বেশি ভাবছি অল টাইম। আচ্ছা। তারপর ওর বাবা তো ওকে এইভাবে নিয়ে যায়, নিয়ে আসে। আচ্ছা, এদিকে আমার হচ্ছে আমি বগুড়াতে ভর্তি হই। বগুড়াতে আমি পাশ করে উচ্চ মাধ্যমিক। জি, আমি ভর্তি হওয়ার পর আমরা হচ্ছে এক সেমিস্টার আমরা হচ্ছে গ্যাপ খেয়ে যাই। তখন দেশের অবস্থা খুব খারাপ ছিল এই জন্য। তো সেই সময় আসলে সুযোগটা ভালোই ছিল যে আসলে কলেজ নাই, বাসায় বসে আছি, এখন পরীক্ষা নাই, সবকিছু ফ্রি এখন। তো এই হচ্ছে এরকম চলতে চলতে একসময় রমজান মাস চলে আসে। তো রমজান মাসে আমরা ফ্রেন্ডরা যেটা করতাম, আমরা ফজরের নামাজ পড়ে কেউ ঘুমাইতাম না। আমরা সকালবেলা নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে আমরা রাস্তা হাঁটতাম। রাস্তা হেঁটে যখন ভোর হতো তখন আমরা সবাই বাসায় গিয়ে ঘুমাতাম। আচ্ছা আচ্ছা, মানে ভোর হওয়া পর্যন্ত আপনারা হাঁটতেন নামাজ পড়ার পরে? আচ্ছা। তখন আমার একটা সুযোগ ছিল, তখন ওরা মাঝে মাঝে হেঁটে আসতো ভোরবেলায়। আচ্ছা। আর তখন আমার জন্য সুযোগটা এরকম ছিল যে আসলে ওরা যখন হেঁটে আসতো তখন আমি নামাজ পড়ে সবাই বাসায় চলে গেলেও আমি থাকতাম রাস্তায়, যে ওকে দেখবো তারপর আমি ঘুমাবো বাসায় গিয়ে। এমনটা ছিল আমার কাছে। তো হঠাৎ একদিন এভাবে রমজান মাসে প্রায় প্রায় দিনে আমি দেখি, আর রমজান মাস ওদিকেই করছি আমি ঘুরতে গিয়ে। তো একদিন আমি রাস্তায় গেছি, আমরা একটা ছোট ভাই আমান আর হচ্ছে আমার একটা ফ্রেন্ড আশিক, আমরা তিনজন রাস্তায় গেছি। আমি মনে মনে ভাবলাম যে আজকে আমি ওকে কিছু বলবোই, আমি আমার এতে কি হবে হবে, আমি আর আগে পাশে কিছু ভাববো না। আচ্ছা। তো হঠাৎ এত মানে ড্যাম কেয়ার হয়ে যাওয়ার কারণটা কি? মানে গুরু আসলে আমি ওর সাথে কথা বলতে পারছি না। জি গুরু, আর মন মানছিল না, আমি ওর সাথে কথা বলতে পারতেছি না, মানে দেখতে পাচ্ছি না ভালোভাবে। মানে মেইন কারণ ওর আবু ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমার জন্য। ভাবলাম যে আজকে আমি ওকে বলবো, আমার এতে কি হবে হবে, সেটা আমি পরে দেখবো। তো গুরু আমরা সেদিন সকালবেলা নামাজ পড়ে রাস্তায় গিয়ে রাস্তা হেঁটে রাস্তায় বসে আছি। আমাদের এলাকা থেকে একটু দূরে গিয়ে বসে আছি ফাঁকা রাস্তায়। তো বসে থাকার পর দেখলাম কিছুক্ষণ পর ও আর হচ্ছে ওর তো ওই তো আপনার হচ্ছে ওরা দুজন আসতেছে, হেঁটে হেঁটে আসতেছে। তা ওদেরকে দেখার পরে আমি উঠে দাঁড়ালাম। এখন দাঁড়ানোর পর আমি সামনে হাঁটতেছি, আমি এখন কথা বলবো, মানে আমি দাঁড়াইছি অলরেডি। তখনই হঠাৎ করে দেখি ওর পিছনে ওর আম্মু আর ওর ওই মামিটা, ওই তো যারা আমাকে ধরছিল ওর বাসায়। তো আমার তো মানে অবস্থা আরো খারাপ। আসলে এতদিন তো তারা বলেছে ডিস্টার্ব করি, এখন তো হাতে নাতে ধরা পড়ার কাছাকাছি, এখনো ধরা পড়িনি, ধরা পড়ার কাছাকাছি। তো
যখন ফারিয়া চলে গেল আমার সামনে দিয়ে, তখন ওর আম্মু আর ওর ওই মামিটা যখন আমাকে ক্রস করতেছিল, তখন আমাকে বলতেছে, তুমি অমুক ভাইয়ের ছেলে না? জি। আমি তোমার আব্বুকে আজকেই বলবো যে তুমি আমাদের মেয়েদেরকে ডিস্টার্ব করো। গুরু, আমি তো শোনার পর একদম মানে অদম একটা মানুষ হয়ে গেছে। আসলে যদি আমার আব্বু শোনে মানে যে আসলে আমি এসব কাজ করতেছি, তাহলে তো হয়তো বা বাসা থেকে আমাকে বের করে দেবে, এমন অবস্থা। আমার আব্বু খুব রাগী। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। আচ্ছা। তো আমি ভাবলাম যদি আব্বুকে কথাটা বলেই দেয় তাহলে তো আমার জন্য অবস্থা খারাপ, অর্থাৎ তাদেরকে আমি আটকাই, যেভাবে হোক আমি তাদেরকে থামাই। তো আমি তাদের পিছিয়ে পিছিয়ে মানে চলতেছিলাম যে কথা বলবো মানে ওনাদেরকে আমি থামাবো। তো হঠাৎ করে ওনারা থামে। একটা মাঠে একটা লোক কাজ করতেছিল সকালবেলা। তো তাকে বলতেছে ওর আম্মু যে আসলে দেখেন ভাই, এই ছেলে তো আমার মেয়েকে ডিস্টার্ব করে। আমি তো শুনে চুপ হয়ে গেছি যে আসলে আন্টি আপনি কি বলেন, আমি আপনার মেয়েকে ডিস্টার্ব করি? আপনার মেয়েকে ডাকেন, তাকে জিজ্ঞেস করেন আপনি সরাসরি। তো আমি ওনার মেয়েকে ডাকি। ফারিয়া একটু বেয়াদব, আমার মেয়ের নাম পর্যন্ত জানে। তো আমি বলতেছি, আসলে আন্টি এটা কি বলেন, আপনার মেয়ে আমার বাসার উপর দিয়ে যায় আসে, আর এই অবস্থায় একটা মেয়ের নাম জানা স্বাভাবিক। আর তার চেয়ে বড় কথা হচ্ছে যে গ্রাম কিংবা মফস্বলে যেটা হয় যে এলাকার ভিতরে সবাই মোটামুটি সবার পরিচিত হয় কোনো না কোনো ভাবে। তা বললো যে আসলে কেমন বেয়াদব ছেলে, আমার মেয়ের নাম পর্যন্ত জানে। তা আমি আর ওনার কথা বেশি কেয়ার না করে ওনার মেয়েকে ডাকলাম। বললাম, আচ্ছা ফারিয়া, তোমার আম্মুকে বলো তো আসলে আমি কি তোমার কখনো ডিস্টার্ব করছি বা করি এই পর্যন্ত? তা ও আর আম্মুকে বলতেছে, আম্মু তুমি যাও তো, তুমি বেশি বেশি কথা বলো। তারপর ফারিয়া চলে যায়। তো ওর আম্মুকে পরে বললাম, আসলে আন্টি আপনি তো আপনার মেয়ের মুখ থেকে শুনলেন যে আসলে আমি ওকে ডিস্টার্ব করি কিনা, এখন তো আপনি ক্লিয়ার নাকি? তো তখন ওর আম্মু বলতেছে, দেখো বাবা, আসলে তোমরা তো আমাদের নিজেদের লোক, এই জন্য অনেক কিছুই বলতে পারলাম, আসলে কিছু মনে করেও না মতনই। তাই আমি মনে মনে ভাবতেছি এখন তো বলবেন যে আমি আপনার ছেলের মতো নই, আর যদি ঠিকই যদি বললো ডিস্টার্ব করি, অবশ্যই তো মানে একটা কিছু করে ছাড়তেন আপনারা। তো আমি ভাবছিলাম ওনারা আর যাবে না আমাদের বাসার দিকে। তো আমাদের একটা পুরোনো বাসা আছে। আচ্ছা। আর মানে আমাদের বংশটা অনেক বড় বংশ। পুরোনো বাসা থেকে আমরা অন্য পাশে চলে আসছি। আচ্ছা। তো পুরোনো বাসায় হচ্ছে আমাদের বংশেরই চাচারা আছে, ওনাদের আবার নিকটতম খুব ভালো আত্মীয়। তা ওনারা ওখানে গিয়ে একটা চাচাকে বলছে যে আসলে ভাই দেখেন, ওই পাশে 3টা ছেলে আমাদের মেয়েকে তো ডিস্টার্ব করে। তো নাম বলে নাই, আমাদের নাম জানতো, নাম বলে না। আচ্ছা। তা ওই চাচা 2টা ছেলে ছিল। তা ওরা আমাকে পরের দিন বলতেছে, দেখ আতিক, ওর তো আম্মুরা আসছিল, ওরা তো এইভাবে বলে যাচ্ছে, আসলে নামটা বলে নাই। তারপরে ওই পর্যন্ত থেকে যায়। তারপর আমিও দেখতেছি আসলে ব্যাপারটা তো দিন দিন বেরিয়ে যাচ্ছে। আচ্ছা। আর হচ্ছে এটা আমার জন্য প্রবলেম হতে পারে। এদিকে আমার আবার বগুড়ায় আসতে হবে, কারণ আমি কলেজে ভর্তি হয়েছি, আমাকে ক্লাস করতে হবে। তো বগুড়ায় আসার পর আমি ক্লাস শুরু করি। ক্লাস শুরু করার পর আমি মোটামুটি একটা ভালো ছুটি পাই হাতে, মোটামুটি একটা ভালো ছুটি পাই। তখন ওর এক্সাম শুরু হবে, এসএসসি এক্সাম ওর ফারিয়ার। জি। আর গুরু, আমি একটা কথা বলতে ভুলে গেছি, আর আমি ওকে বেশি চাপ দেইনি গুরু, কারণ চাই না যে আমার জন্য ওর পড়াশোনায় কোনো ক্ষতি হোক বা ওর কোনো প্রবলেম হোক, যার জন্য আমি ওকে মানে ওর মতোই আমি ওকে ছেড়ে দিচ্ছি যে ও যেভাবে চলুক। আচ্ছা। তারপর আমি বড় থেকে বাসা যখন আসি, ওর তখন পরীক্ষা চলে। তো আমার একটা ফ্রেন্ড জিহাদ, যার কথা বললাম, ওকে বললাম, দেখ দোস্ত, আসলে তো আমি খুব মন থেকে চাচ্ছিলাম, এখন আমি কি করি বলতে পারতেছি না। আচ্ছা, আমি একটু যদি এখানে শ্রোতাদের পরিষ্কার করি, আপনি যখন মাধ্যমিক পড়েন আর এখন ফারিয়ার মাধ্যমিকের সময় হয়ে গেল, তার মানে প্রায় 1-1.5 বছরের ঘটনা। 1-1.5 বছরের ভেতরে আপনি শুধু রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত, প্রান্ত থেকে প্রান্ত, এবং মাঝখানে কয়েকবার ফারিয়ার আম্মুর কাছে ঝাড়ি খাওয়া, এই বিষয়গুলো। ফারিয়ার সাথে আপনি ব্যক্তিগতভাবে তো যে প্রথম দিকে যে বলেছিলেন এবং ফারিয়া আপনাকে না করেছিল, এরপরে তার কোনো কথা হয়নি? আচ্ছা, তারপরে কি হলো? তো ওকে, আমার ফ্রেন্ডকে বললাম, দেখ আসলে তো আমি খুব লাইক এন্ড লাভ করি, আমি কি করি, আমি তো কিছুই বুঝতেছি না, আমি তোর সাথে না পারছি কথা বলতে, না পারছি কিছু করতে, আমি ওর পিছনে অল টাইম বডিগার্ড লেগেই আছে ওর বাবা। তা আমি ওকে বললাম, একটা কাজ করি আমরা, ওর তো এখন এক্সাম,
আর এক্সামটা যখন শেষ হবে তখন তো ওকে তো আর পাবো না রাস্তায়, হয়তোবা বিশাল একটা গ্যাপ ছুটি পাবে ও পরীক্ষার পরে, তখন তো আর দেখা করা সম্ভব না। একটা কাজ করি, আমার নাম্বারটা তুই ওকে দিয়ে আয় যেভাবেই হোক, ওর এক্সি। আচ্ছা। আর আমরা হচ্ছে আমাদের গোবিন্দগঞ্জ হাই স্কুল থেকে পড়াশোনা করছি, তো ওটাই ওদের হচ্ছে কেন্দ্র ছিল ওখানে। আচ্ছা। তো আমাদের একটু মানে ভালো একটু জানাশোনা ছিল স্কুলে, অনেক পরিচিত ছিল, আমাদের জন্য কোনো সমস্যা ছিল না গুরু। তো ওকে বলি যে নাম্বারটা দিয়ে আয়। ওকে বলি যে আসলে দেখ, আমার নাম্বারটা দিলে প্রবলেম হতে পারে, যেহেতু আমি এখানে অলরেডি ফেস হয়ে গেছি আমি, যে আমি ওকে ডিস্টার্ব করি। তার থেকে তোর নাম্বারটা দিয়ে আয়, যদি কন্ট্যাক্ট করে তাহলে তো করলোই, পরে আমার নাম্বারটা তো সে পাবেই। আর যদি বাই চান্স অন্য কিছু করেই ফেলে তাহলে তো তোকে মানে কোনো দোষ দিতে পারতেছে না, কারণ ওর আম্মু চেনে আমাকে যে আমি ডিস্টার্ব করি। তো ও নাম্বারটা নেয় আমার থেকে, সরি মানে ওর নাম্বারটা লিখে ওকে দিতে যায় এক্সাম হলে। তো যাওয়ার পর ওর নাম্বারটা নেয়নি, কিন্তু ওর টেবিলে রেখে আসছিল। আচ্ছা। টেবিলে রেখে আসছিল, সেটা নিশ্চে কি নেয়নি সেও শিওর ছিল না। তো পরে ফারিয়া পড়েছিলাম, বাট নাম্বারটা নিয়েছিলাম এই জন্য যে নাম্বারটা আমার বাসায় দিতাম আমি, কিন্তু সেদিন আমার ফ্যামিলি প্রবলেমের কারণে আমি নাম্বারটা বাসায় দেইনি। আচ্ছা আচ্ছা। তারপর তা আমি বললাম অনেক ভালো কাজ করছে, হয়তোবা নাম্বারটা দিলে হয়তোবা আরো একটু বেশি কিছু হয়ে যেত আমার জন্য। তারপরে গুরু ওর তো এক্সাম শেষ হচ্ছে এদিকে, তারপরে আমি আবার বগুড়ায় ব্যাক করি। বগুড়ায় ব্যাক করার পরে আমার যথারীতি আমার ক্লাস শুরু হয়ে যায়। ক্লাস শুরু হওয়ার পর হচ্ছে আমার একটা বড় ভাই ছিল, আমাকে একটা নাম্বার দিল, বলছে আতিক দেখো তো আসলে নাম্বারটা কার, আমাকে তো অনেকদিন থেকেই ফোন দিচ্ছে, আমার একটু প্রবলেম হচ্ছে, তুমি একটু দেখো নাম্বারটা কার। বগুড়াতে? জি, বগুড়াতে এসে। সে ভাইয়েরটা আমার গোবিন্দগঞ্জেরই। তো হঠাৎ করে আমি বগুড়া একদিন আসার পরে আমি ওই নাম্বারে একদিন ফোন দিই। ফোন দিয়ে একটা মেয়ে রিসিভ করে ফোনটা। অনেক কিছু কথা হওয়ার পরে ও সবই বলে যে আসলে আমি গোবিন্দগঞ্জ বাসা, মানে সবকিছু বলে আর কি আমাকে। তো আমি ভাবলাম, মনে মনে ভাবলাম ও তো মানে হচ্ছে এখানে পড়তো, হয়তোবা মানে হতেও পারে ওর ফ্রেন্ড, এই ভেবে আমি ওর সাথে কথা বলি, কিন্তু আমি ওর কথা ওকে আমি বলি না। আচ্ছা। তারপর ওর সাথে আমার প্রায় খুব ভালো একটা বন্ধুত্ব, একটা আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো গড়ে ওঠে। তার নামটা এখন না বললে আচ্ছা ঠিক আছে, গোপনে রাখি। তাই একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় ওর সাথে আমার, খুব ভালো একটা বন্ধু হয়ে ওঠে আমার। ওর সাথে রোজ অনেক সময় ধরে কথা মানে হয়েছে বা হচ্ছিল। তো হঠাৎ এক সময় আমি বুঝতে পারলাম যে আসলে ও আমার প্রতি কেমন যেন একটা দুর্বল হয়ে যাচ্ছে দিনে দিনে। আচ্ছা। তো দুর্বল হয়ে যাচ্ছে, তো আমি ভাবলাম আসলে আমি তো অন্য একজনকে পছন্দ করি, হঠাৎ করে আমার আসলে আমার প্রতি দুর্বল হয়, তাতে প্রবলেম এটা। তো যখন আমি বুঝতে পারি যে আসলে আমার প্রতি দুর্বল, তখন আমি ওকে একদিন বললাম ওর কথা, আচ্ছা তুমি কি ফারিয়াকে চেনো, তুমিও তো ওই স্কুলেই পড়ছো? তা বলছে হ্যাঁ ভাই আমি তো ওকে চিনি, ও আমার খুব ভালো ফ্রেন্ড। আচ্ছা। বললাম আচ্ছা শোনো, আসলে আমি তোমার ফ্রেন্ডটাকে খুব লাভ করি, খুব লাইক করি। তো শোনার পর প্রায় 2 মিনিট স্টপ হয়ে যায়, মানে তারপরে একটু আর গলাটা অনেকাংশে শুকিয়ে যায়। তো শুকিয়ে সে এখন বলতেছে ভাইয়া আসলে কথাটা আজকে বলছেন খুব ভালো লাগছে, হয়তো বা 2 দিন পরে বললে আর কষ্ট পেতাম, হঠাৎ তুমি এই কথা বলতেছো আমাকে। তো বলতেছে দেখেন ভাইয়া, আসলে আমি আপনাকে অলরেডি প্রপোজ করেই ফেলতাম 2-1 দিনের মধ্যে, কিন্তু আপনি হঠাৎ করে বলছেন, আমি খুব খুশি হয়েছি। তা আমি বললাম আচ্ছা হচ্ছে ফারিয়ার সঙ্গে কি তোমার কোনো কন্ট্যাক্ট হয়? তো এক্সাম শেষ, এখন তো রেজাল্ট হয়নি আমাদের, ওইভাবে তো ওর কন্ট্যাক্ট নাম্বারও আমার কাছে নাই, কথা তো হয় না ওর সাথে আমার। তাই আমি বললাম আসলে যদি দেখো কখনো যদি ওর সাথে তোমার কন্ট্যাক্ট হয়ে থাকে, যদি হয় তাহলে একটু দয়া করে কাইন্ডলি আমার বিষয়টা একটু তাকে বলিও, যদি পারো আমাকে একটু হেল্প করো এই বিষয়ে। তো বলছে আচ্ছা ভাই ঠিক আছে, আমি আপনাকে হেল্প করবো এই বিষয়ে। তো ওর সাথে তো আর কোনো কন্ট্যাক্ট নেই বা দেখাও নেই আগের মতো, আগে তাও দেখতাম, মানে এখন তো দেখাও বন্ধ। তারপর এখন নিজেকেই মানে তখন মনে মনে বলি আসলে নিজের লাইফটা আগে, ওকে পরে দেখতে পারবো, যদি আমি নিজের লাইফে কিছু করতে পারি ওকে আমি পরে দেখতে পারবো, পরে এমনকি পেতেও পারবো। তো এইভাবে অনেকদিন কেটে যায়।
প্রায় 14-15 মাস আর পিছিয়ে মানে এইভাবে চলে যায় ঘোরাঘুরি। তারপর ওদের রেজাল্ট হয়ে যায়, রেজাল্ট হওয়ার পর ওরা ভর্তিও হয়। তো ওখানে ভর্তি হওয়ার পর একদিন আমাকে ওর বান্ধবী বলতেছে, ভাইয়া আমি আর ও তো এক জায়গাতেই ভর্তি হয়েছি, ওর সাথে এখন আমার কথা হয় কলেজে আসলে। তাই বললাম তুমি ওকে, আমি অনেক রিকোয়েস্ট করি যে তুমি যে কোনো ভাবেই হোক ওর সঙ্গে আমার একটা কথা বলার ব্যবস্থা করে দাও, জাস্ট একটা দিন। তো ও ওকে বলছিল, কিন্তু ও ফার্স্ট টাইমে দেখে রাজি হয় নাই, কথা বলবে কি বলবে না, কথা বলবে কি বলবে না। তো ওকে অনেক রিকোয়েস্ট করার পর ও রাজি হয় যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে কথা বলবো আমি একদিন। তো একদিন ফোন আসে আমার ফোনে, আমাকে বললো যে আতিক ভাইয়া ফারিয়া আপনার সাথে কথা বলবে। তো আমি বললাম ঠিক আছে কথা বলি। তখন তো আমি অনেক খুশি হয়েছি যে কথা বলবে, যার পিছিয়ে এতদিন ঘুরছি সে আজকে একটা মিনিট হলেও আমার সাথে কথা বলবে। তা ওর ফোন থেকে কথা বলি, প্রায় অনেকক্ষণই কথা বলি। তোকে আমি বলি আচ্ছা দেখো ফারিয়া তুমি তো সব জানোই, বুঝতে পারতিস। তোমাকে বলতেছে দেখেন ভাইয়া আসলে আমার তো এখন এসব করার কোনো ইচ্ছা নাই, বা আমার ফ্যামিলিতে এসব জানলে খুব প্রবলেম হবে, খুব ঝামেলা হবে, আপনি এসব বিষয়ে আমাকে আর রিকোয়েস্ট করেন না প্লিজ। আমি বললাম দেখো আমি তো তোমাকে জোর করতেছি না, তুমি তোমার মতোই থাকো, তোমাকে আমি কখনো জোর করবো না, তুমি তোমার মতোই থাকো। তো ও বলতেছে দেখেন ভাইয়া যদি আপনি পারেন আমার একটা ভালো ফ্রেন্ড হয়ে থাকেন আপনি আমার। তো আমি বলি আসলে তোমাকে আমি লাভ করি, ফ্রেন্ড হয়ে থেকে আমি কি করব, যদি আমি মানে তোমার বয়ফ্রেন্ড না হতে পারি আমি ফ্রেন্ড হয়ে কি করব। তো বলতেছে দেখেন ভাইয়া ওটা আমার পসিবল না। আচ্ছা। তো এইভাবে গুরু আমি ভাবছিলাম হয়তো সেদিনই শেষ কথা, আমাদের আর কথা হবে না। কিন্তু গুরু তারপর থেকে ওর আগ্রহটা ওর বাড়ে কথা বলার। ওকে প্রায় ফোন দিত তখন ওর ওই বান্ধবীর ফোন থেকে আমাকে প্রায় ফোন দিত, প্রায় মানে কলেজে আসার পর অল টাইম কথাই হতো। কি নিয়ে কথা হতো, কি বলতো? মানে সবই আসলে, মানে ওকে আমি অনেক বুঝাইতাম, বলতাম কথাগুলো, কিন্তু সে ওই বারবার একই কথা, ফ্রেন্ড থাকেন। তারপর আমি একদিন ভাবলাম আচ্ছা ওর বান্ধবীর ফোন থেকে এত কথা বলে আমার সাথে, ওর বান্ধবীরও তো বয়ফ্রেন্ড থাকতে পারে, আমি না, মানে যদিও আমি না হয়তো অন্য কেউ থাকতেও পারে। তো ওর বান্ধবী ফোন থেকে যেভাবে কথা বলে তাহলে ওর ফ্রেন্ড কথা বলবে কখন, তার তো মন খারাপ হতেই পারে স্বাভাবিক। তো আমি ওর বান্ধবীকে বললাম দেখো আসলে তোমার তো অনেক প্রবলেম হচ্ছে, তোমার ফোন থেকে কথা বলতেছে অথবা তুমি কথা বলতে পারছো না কারোর সাথে, তুমি ওকে বলো যে আসলে ফোন ইউজ করতে পারবে কিনা একটা। আচ্ছা। তার বান্ধবী ওকে বলার পরও বলছে না এটা মানে কোনোভাবেই সম্ভব না, আমার বাসায় অনেক প্রবলেম হবে, এটা কোনোভাবেই সম্ভব না। তো আমি একদিন কথা বলি আসলে দেখো যদি মানে কথা বলার থেকে, তো ও হচ্ছে আমাকে একদিন বলে দেখেন ভাইয়া আসলে আমি তো এই স্বপ্ন কখনো ভাবিনি। তো আপনি যখনই কথা বলছেন তখনই সে শুধু একটি কথা বলছে যে আমি ভাবিনি। জি। আচ্ছা, এই মুহূর্তে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হবে, বিরতির পর আমরা শুনবো যে আসলে সে কি ভাবেনি, কি ভাবতে পারে, কিংবা কি ভেবেছিল, এবং শোনাবো আমাদের সকল বন্ধুদেরকে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বৃহস্পতিবারের ভালোবাসার মহোৎসব, ভালোবাসার বাংলাদেশ, যেখানে আছি আমি আপনাদের ভালোবাসার গুরু, এবং স্টুডিওতে আছেন আমাদের আজকের ভালোবাসার অতিথি আতিক, যে তার ভালোবাসার কথা বলছে। আতিকের মতো আপনি আমন্ত্রিত আগামী সপ্তাহে আপনার ভালোবাসার গল্প আমাদেরকে জানাতে, ভালোবাসার মহাকাব্য আমাদেরকে শোনাতে। তার জন্য যে কাজটি করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে ওজি স্পেস দিয়ে আপনার নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে, ঠিক যেভাবে আতিক এসএমএস করেছিল, এবং আজ সে তার ভালোবাসার কথা আমাদের সবার সামনে বলছে। আপনি আবারও ফিরে আসবো আতিকের বাকি ভালোবাসার কথা নিয়ে, এবং আমাদের ফেসবুকে যে পোস্টটি দেওয়া আছে facebook.com/iloveDhakaFM, পোস্টটিকে চাইলে যদি মন চায় বেশি বেশি করে শেয়ার করুন। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। বাংলাদেশ The original Guru is back.
নতুন একটি ঘন্টায় সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমি পূর্ণতা। শুনছেন ভালোবাসার বাংলাদেশ ঢাকা FM 90.4 এ। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমাদের সবার প্রিয় গুরু এবং আজকের অতিথি। শুনছিলাম অতিথির কাছে তার ভালোবাসার গল্প। তবে এই মুহূর্তে পড়ব কিছু কমেন্ট। আমাদের সাথে অনেক অনেক বন্ধুরা আছেন, লিখেছেন আমি হতে চাই কভু একা হতে কারো, এরা দেবী এরা লোভী, বা অনেকটা মানে এন্টি ফেমিনিজম মনে হচ্ছে না? রায়হান রোমান লিখেছেন গুরু আই মিস ইউ, 7 দিন ভালোই থাকতে পারি না আমার পূর্ণতাপু আর আমার গুরুর কথা না শুনে। আমরা আসলে আপনাদের প্রত্যেকে ভীষণ মিস করি, আবার এটার অপেক্ষাও থাকি যে বৃহস্পতিবার আসলে সব ভালোবাসা একবারে ঢেলে দেব। তো আসলে আমরা আপনাদেরকে আমরা অনেক মিস করে থাকি। আলামিন খান লিখেছেন রংপুর কামারপাড়া থেকে, বলছেন গুরু প্রতিদিন অপেক্ষায় থাকি কবে বৃহস্পতিবার আসবে, অবশেষে সেই দিন এলো। আর গুরু এবং পূর্ণতাপুর সুইট ভয়েস শুনতে পেলাম। লাভ ইউ আপু এবং লাভ ইউ গুরু। লাভ ইউ টু। লাভ ইউ টু। মেশকাত হোসেন নাহিন আছেন সাথে, লিখেছেন পূর্ণতাপু হাসিটা চমৎকার। থ্যাংক ইউ। ভালোই লাগে। আবার হেসে দিল। মামা সুজন আহমেদ সাথে আছেন, লিখেছেন বন্ধু তোমার কি মূল্য, তুমি বন্ধু তুমি ছাড়া জীবনটাই বৃথা। সেদিনের সে বিপদের কালে তুমি এসে ধরেছিলে হাত, আজও আমি ভুলতে পারিনি সেই ভয়াল কালো রাত। বা অনেক অনেক সুন্দর সুন্দর মানে কাব্যিক ছন্দে মেলানো কিছু লাইন। আমাদের সাথে আরো অনেক বন্ধুরা আছে, সবার কমেন্ট পড়বো, তবে চলে যাব গুরুর কাছে। আর এই মুহূর্তে আমরা আছি আতিকের ভালোবাসার সাথে। আমরা শুনছিলাম আতিকের ভালোবাসার 7 কাহন, যেখানে আমরা জানলাম মোটামুটি 1.5-2 বছর ধরে শুধু রাস্তার এ প্রান্ত প্রান্ত, কখনো ফারিয়ার বাবার কাছে ধরা খাওয়া, কখনো ফারিয়ার ভাইয়ের কাছে ধরা খেতে খেতে যাওয়া, আবার কখনো তার মায়ের হাতে ঝাড়ি খাওয়া, সব মিলিয়ে মোটামুটি চলছে। এবং অবশেষে 1.5-2 বছর পরিশ্রম করার পরে, ভালোবাসার অনেক ভালোবাসা দেখানোর চেষ্টা করার পরে মোটামুটি একটা কথা বলার প্রক্রিয়া চালু হলো, যেখানে আরেকজন মানুষের মাধ্যমে ভায়া হয়ে কথা বলার একটি মাধ্যম চালু হলো। তারপরে কি হতে যাচ্ছে, কারণ ফারিয়া বারবারই বলছে আমি ভাবছি না, আদৌ আসলে কি ভাবছে না সেই বিষয় সম্পর্কে বিস্তারিত শুনবো। তারপর গুরু আমি ভাবলাম যে আসলে ওর সাথে এভাবে একটু কথা বলে চলি, হয়তো বা একসময় সে ঠিকই আমাকে চাইবে। তো এর মধ্যে ওর বার্থডে চলে আসে। বার্থডেতে ওকে আমি একটা ফোন সহ কিছু গিফট করি আমি। তো ফোনটা অ্যাকসেপ্ট করে, সহজে অ্যাকসেপ্ট করে। আমাদেরকে জীবনে কখনো এরকম গিফট করলো না, এটাই দুঃখ থাকলো আসলে। আচ্ছা বল। তারপর ফোন থেকে সারাক্ষণ কথা হয়তো SMS এ বেশি। আর তার মানে আপনার দেয়া ফোন সে নিল? জি। আচ্ছা, সহজে অ্যাকসেপ্ট করলো। তারপর ফোনে কথা হতো, সারাক্ষণ SMS এ কথা হতো, আর যখন কলেজে আসতো তখন ফোনে কথা হতো। তো তারপরে মোটামুটি একটা পর্যায়ে আমাকে ভালোবাসে, সেটাও নিজেই বলছে আমাকে কিছুদিন পরে। তখন তো আমি অনেক মানে খুশি হয়েছিলাম যে আসলে ও মানে আমাকে চাচ্ছে এখন। তো ওর সাথে এভাবে কথা চলতে থাকে। কথা চলতে চলতে গুরু ওর সাথে আমার ম্যাক্সিমাম খুব বেশি ঝগড়া হয়। মানে দেখা যায় আমাদের রিলেশনটা 1 মাসও ঠিক থাকে না। কি নিয়ে আবার ঝগড়া শুরু? আমি বুঝি যে আসলে আমার মনে হয় যে আমাকে মন থেকে চাচ্ছে না। বা কেমন মানে কিছু আমাদের একটু উদাহরণ দেন, কারণ আপনার জীবনের সাথে অনেকের জীবনে কিন্তু মিলে যেতে পারে। আমরা যে কথাটি বারবার বলি যে এখানে স্টুডিওতে যে বন্ধুটি আসেন তার ঘটে যাওয়া ঘটনাগুলোকে হয়তো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু তার জীবনের সাথে অনেকের জীবন মিলে যেতে পারে। সো আপনার সাথে যা হয়েছে কি সেগুলো হয়তো এই মুহূর্তে বর্তমানে আমাদের কোনো বন্ধুদের সাথে হচ্ছেন যারা শুনছেন, তো সেখান থেকে তারা কিছু উপকৃত হতে পারে, সাজেশনটা ভালোও তারা পেতে পারে। তো কি নিয়ে আসলে ঝগড়াগুলো হতো? আসলে গুরু গার্লফ্রেন্ড মানে তো মানে বয়ফ্রেন্ডের অনেক কথাই শোনে, হয়তো বা সব কথা না শুনলেও তো অনেক কথাই শোনে, কিন্তু আমার ম্যাক্সিমাম কথাগুলোকে নাকচ করে দিত, বেশি কথা শুনতো না। যেমন কি আপনি বলতেন? মানে আসলে যখন আমার গার্লফ্রেন্ড হলো তখন যদি বলি কোথাও যে ঘুরতে যাব, আচ্ছা, বেশি চাপও দেই না আমি, তো বলে না এটা আমার পক্ষে সম্ভব না, যে দেখা করো সেটাও সম্ভব না। দেখা করে সর্বোচ্চ গোবিন্দগঞ্জ শহরের মধ্যে কোনো গলিতে দেখা করে 5 থেকে 10 মিনিট কথা হচ্ছিল ওর সাথে আমার। তো এইসব বিষয়ে ওর সাথে আমার ঝগড়া বেশি হচ্ছিল। তো একটা পর্যায়ে তার মানে কি আমি বলতে পারি আপনি যেভাবে তাকে চাইছিলেন তার সাথে একটু সময় অতিবাহিত করা, তার সাথে ভালোবাসার কিছু মিষ্টি মধুর কথা বলা, কিংবা তাকে একটু নিয়ে ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো হচ্ছিল না? জি গুরু। আচ্ছা। তো ওর প্রতি আমার একটু সন্দেহ হয়, মানে এসব মানে যখন আমাদের হচ্ছে আমি যখন ও যখন রাজি হওয়ার প্রায় 5-6 মাস তো হয়ে যাবে, এদিকে অনেক কাহিনী ঘটে যায়। ও যে মোবাইল পেলো বাসায় ধরা খায়নি? না, বাসায় ধরা খায়নি ও। আচ্ছা, স্মার্ট। তারপর
হচ্ছে ওর সাথে অনেক ঝগড়া হয়, ওর থেকে আমি ফোন আবার নেই, আবার দেই, আবার নেই, আবার দেই, এরকম অবস্থা। তখন আমি তো বগুড়ায় থাকি, পড়াশোনা করি, হয়তো আমি দেখা যাচ্ছে বগুড়াতে আমি সর্বোচ্চ 10 দিন থাকছি, বাসায় চলে গেছি এর মধ্যে। ঝগড়া হতে থাকে এরকম। তারপর যখন ওর প্রতি আমার সন্দেহ হয়, তখন আমার একটা বড় ভাইয়ের ফোন থেকে ওকে একটা SMS করি, এসএমএস-এ ব্যাক রিপিট দেয় যে হ্যাঁ কে শাহরুল নাকি, কেমন আছো? তখন আমি আমার ভাইকে বললাম, ভাই ও তো এইভাবে বললো, একটা SMS রিপ্লাই করলো, আপনি একটু শাহরুল হিসেবে ওর সাথে কথা বলেন কিছুদিন, দেখেন আসলে ছেলেটা কে। তো আমার বড় ভাইয়া কথা বলার সাথে কথা বলে, তো আমাকে পরে জানায় আসলে ও তেমন কেউ না, আর ফ্রেন্ড, মানে তেমন কেউ কাছের কেউ না, মানে কথা বলে সে বুঝতে পারছে। তারপরে কিন্তু আমার তারপরে ওর প্রতি আমার সন্দেহটা কমে না। তো মানে হঠাৎ করে এর মধ্যে বলতেছে আমার তো মানে বিয়ে হতে পারে, আমার কলেজের একটা শিক্ষক আমাকে পছন্দ করছে ওনার ছেলের জন্য, হয়তোবা বিয়ে আমার হয়ে যেতে পারে। তো আমি বললাম কি বলো, তুমি তো কেবল ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো, এত তাড়াতাড়ি বিয়ে হবে মানে তোমার? বলছে সেটা তো আমি জানি হবে না, কিন্তু তারপরে তো বলা যাচ্ছে না, ভাগ্যের বিষয়টা। তো আমি ওকে বললাম দেখো ওসব কিছু হবে না, ওসব নিয়ে কিছু ভাবিও না, মানে আজারে টেনশন করো না। তো একটা নষ্ট হয়ে গেছে, আমাকে একটা চার্জার আর একটা হেডফোন দিয়ে যাও কলেজে এসে। আচ্ছা। তা আমি মনে মনে ভাবতেছি যে তুমি আমার সাথে ব্রেকআপ করবা এমন কথা বলতিছো, তোমার বিয়ে হবে সব সময়, সেখানে তোমার চার্জার চাচ্ছ, হেডফোন চাচ্ছ, ঠিক আছে দেবো। তো আমি আর কলেজে গেলাম, কলেজে গিয়ে ওকে আমি চার্জার দিয়ে এসেছি, আমি আর হেডফোন দিই না। তো পরে আমাকে ফোন দিয়ে বলে আমি তো হেডফোন চালাম, হেডফোন কোথায়? আমি বললাম আসলে আমি হেডফোনটা বাসায় রেখে আসছি, নিয়ে আসতে মনে ছিল না আমার, তুমি একটু কলেজ থেকে বের হও, আমি রাস্তায় দেখা করি তোমার সাথে। তো বলছে না আমি তোমার সাথে দেখা করবো না। তখন তো আমার আরো খারাপ লাগে, আসলে আমার সাথে দেখা করবে না কেন, দেখা করবে না। তো তখন আমি ভাবি ঠিক আছে আমি যাব না, আমার একটা ভাস্তে আছে, ওকে আমি দিয়ে দেবো চার্জারটা, হেডফোনটা, হ্যাঁ সরি হেডফোনটা, তুমি ওর থেকে নিয়ে যাও, ও হচ্ছে কুড়িবাড়িতে ঝিলে পারে থাকবে, তুমি ওখানে এসে নিয়ে যাও। তো বলছে না আমি ওখানে যাব না। আমি বলছি না তুমি যদি ওখানে আসো হেডফোনটা নিয়ে যাও, না আসলে নেওয়ার দরকার নাই। তো আমি ভাস থেকে বলি যে যখন হেডফোনটা চাচুর কাছে, তো অনেক রিকোয়েস্ট করার পর পারে আসার পর ও আসার পরে আমি একটা গাছের সাইডে ছিলাম, লুকিয়েছিলাম, ওখান থেকে বের হয়ে আমি ওর হাতটা ধরি, ওর হাতটা ধরার পর ওর কাছ থেকে আমি ফোনটা কেড়ে নিই, ফোনটা কেড়ে নিয়ে এগুলো আমি ওকে অনেক জোরে 2টা থাপ্পড় মারি আমি। হ্যাঁ, মানে আপনার মতো মানুষ হঠাৎ করে এত হিংস্র হয়ে যাওয়ার কারণ কি ভাই? আসলে গুরু ওর প্রতি আমার হয়তো সন্দেহটা থেকে যাচ্ছিল। কি দেখে সন্দেহ, মানে গায়ে হাত তুললেন কি দেখে? মানে ও আমার সাথে ঠিক মতো কথা বলতেছে না। তাহলে গায়ে হাত কেন তুললেন? রাগে গুরু, আসলে আমার প্রচন্ড রাগ পাইছিল। তবে আসলে ওর সন্দেহটা কি নিয়ে? তার সাথে কি মোবাইল ব্যস্ত দেখতেন, তার মোবাইল বিজি, কিংবা তার কথাবার্তায় এমন কোনো কিছু? মানে সন্দেহটা কি নিয়ে? সন্দেহটা গুরু মানে আমাকে আগে যেরকম টাইমটা দিত ফোনে, মানে আপনার কি ধারণা হচ্ছিল যে সে অন্য কাউকে, অন্য কারোর সাথে কথা বলে? আচ্ছা, তা আপনি মোবাইলটা চেক না করে আগে কেন গায়ে হাত তুললেন? ফোন বলতেছিল যে আসলে ও হয়তো অন্য কারোর সাথে কথা বলে। আচ্ছা, তারপর মোবাইলটা আপনি নেন? মোবাইলটা আমি নিয়ে নিই। আচ্ছা, নিয়ে কি চেক করেন? আমি চেক করি না গুরু। তারপর আমি ওকে চড় মারার পর তারপর আমার নিজের অনেকটা খারাপই লাগে, আসলে ওকে চড় মারলাম। পরে ও চলে গেল, ওর ফোনটা আমার কাছে থাকলো। পরে অটোর মধ্যে দিয়ে যাচ্ছে, কান্না করতেছে, তখন তো দেখে আমার অবস্থা খারাপ। তো আমি ভাবলাম পরে আসলে এটা আমি কি করলাম, আসলে কাজটা আমি ঠিক করিনি, কিন্তু আসলে তখন নিজেকে মানাতে পারতেছিলাম না। তো এভাবে তারপর 2 দিন কেটে যায়। 2 দিন কেটে যাওয়ার পর ওর একটা ফ্রেন্ড আমাকে ফোন করে যে ভাইয়া আপনি একটু কাইন্ডলি আমাদের সাথে দেখা করতে পারবেন? বলছি কেন, আমি তোমাদের সাথে দেখা করবো কেন? বলছে না ভাইয়া একটু আপনার সাথে কথা ছিল, আপনি একটু দেখা করেন আমাদের সাথে। ঠিক আছে দেখা করো। তখন বৈশাখীর 2 দিন আগে ছিল, যেখানে ওকে চড় মারছিলাম সে জায়গাতে আমাকে ডাকে। তো ডাকার পর ওর ফ্রেন্ড আমাকে বলে দেখেন ভাইয়া ও তো অনেক ভুল করছে, আসলে যা করছে ওকে ক্ষমা করে, ও আপনাকে সত্যি এখন অনেক ভালোবাসবে, ওর সবকিছু ক্ষমা করে দেন। তা আমি বললাম ও আমাকে সত্যি ভালোবাসবে সেটা তুমি কিভাবে গ্যারান্টি দিচ্ছ আমাকে? বলছে ভাইয়া আসলে সত্যি আপনাকে অনেক ভালোবাসবে, সেই গ্যারান্টি আমি দিচ্ছি আপনাকে, সেই রিস্ক আমি নিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তোমার ফ্রেন্ড আমাকে ভালোবাসবে, রিয়েলি ভালোবাসবে, বুঝলাম। আচ্ছা যখন তোমার ফ্রেন্ডের কাছ থেকে আমি যখন কিছু চাইবো, যদি সে না দেয় তুমি কি দিতে পারবা? তা বলে ভাইয়া এটা আপনি কি বলেন, তুমি তো রিস্ক নিচ্ছ, তুমি কেন দিতে পারবো না? তো ওই ফাড়ি আমাকে বলে আসলে আমি যা করছি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও,
আর এমনটা কখনো হবে না। ও তখন কি ওই মুহূর্তে ওখানে ছিল? জি। আচ্ছা, আমাকে একটা বিষয় পরিষ্কার করেন, যেটা শ্রোতারা পরিষ্কার হতে চাইবে। আপনি বারবারই বলছেন যে সে আপনি যা চাইতেন সেটা দিত না। আসলে চাইতেনটা কি? একটু ঘোরা, একটু হাত ধরা, কিংবা একটু সময় পাস করা, এগুলো মানে এগুলো কি একটা যে কারণে আপনার সন্দেহগুলো জন্মানো? মানে কি হবার কারণে আপনি এত ক্ষিপ্ত হয়ে গেলেন যে তার গায়ে হাত তুললেন, তার প্রতি সন্দেহ বেড়ে গেল? ঘটনাগুলো কি ছিল আসলে? আসলে গুরু, যখন রিলেশনশিপটা হয় তখন তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড চায় তাদের ফোনে কথা হয়, ঠিক আছে, অথবা সরাসরিতে কিছু কথা হওয়ার দরকার বা প্রয়োজন পড়ে অনেক সময়, কিন্তু এসব সময় ও আমাকে টাইম দিত না। মানে আপনি ফিজিক্যালি তাকে পেতেন না, শুধু টেলিফোনে পেতেন? আপনি ফিজিক্যালি কখনো তার সাথে পাশাপাশি বসা, তার হাত ধরা, তার সাথে কথা বলা, এরকম কখনো আপনি সুযোগ পাননি? তেমন আপনি চাইলে সে আপনাকে অ্যাভয়েড করত। এটাই কি আপনার রাগের অন্যতম কারণ, যে আমি তাকে বাস্তবিক অর্থে দেখতে পারছি না, শুধু টেলিফোনে হচ্ছে, মানে ইথারে ইথারে প্রেম চলছে, কিন্তু বাস্তবিক অর্থে আমি তাকে পাচ্ছি না, এরকম কি বিষয়টি ছিল? আচ্ছা, এটা কি সে পরবর্তীতে স্বীকার করে যে সে ভুল করেছে? আচ্ছা, তারপরে? তো ভুল করছে, তাই আমি এখন ওর বান্ধবীকে বললাম, দেখো, ওর বান্ধবীর নাম ছিল বিনা। তাই বললাম, দেখো বিনা, আসলে ক্ষমা চাওয়ার বিষয় একটাই, ওর একটা গুরুত্বপূর্ণ সিম আমার কাছে আছে, এটা হলো ওর সিমটা নেওয়ার জন্য ভালোবাসা, এটা প্রকৃত অর্থে কোনো মানে মূল ভালোবাসা না। তো ও বলতেছে, আসলে আমি সত্যিই ভুল করছি, আমাকে ক্ষমা করে দিও। তাই আমি বললাম, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি 2 দিন পরে ভাববো, যেহেতু সামনে বৈশাখ, তোমার তো এখন কলেজে বন্ধ, এখন তো দেখা করা সম্ভব না। তো আমি বলি যে বৈশাখের 2 দিন পর দেখা করো আমার সাথে, তুমি একা একা দেখা করো। তো ও দেখা করে। সেদিন দেখা করার পর আমরা একটা গ্রামের মধ্যে দিয়ে হাঁটি, হাঁটার পর একটা নদীর পাড়ে যাই, সেখানে প্রায় 1 ঘন্টা বসে থাকি, গল্প করি। ওকে বিষয়গুলো অনেকগুলো আরো ভালোভাবে বুঝিয়ে বলি আমি, দেখো, আসলে আমি তো তোমাকে সত্যিই ভালোবাসি, তাহলে তুমি কেন আমার সাথে এমন করতেছ? তো বলতেছে, আসলে আমি ভুল করে ফেলছি, আসলে নিজে অজান্তেই ভুলটা করে ফেলছি আমি। তারপরে আমি ওর ফোন চেক করে আমি তেমন কিছু পাইনি। মানে আপনার সন্দেহটা সন্দেহই থাকে। তারপরে সেদিন ওর সাথে আমার কথাবার্তা বলা শেষ হয়, ওকে আমি বাসায় পাঠিয়ে দেই। তারপর ফোনটা দেই আমি ওকে, যে ফোনটা নিয়ে যাও। কথা বলার পর ওই আবার ওই আগের মতনই আবার ঝগড়া, মানে লেগেই থাকতো আমার ঝগড়াটা। তা হঠাৎ করে ওর ওপরে আসলে তারপরে একদিন ওর বান্ধবীদেরকে আমি ফোন দিই যে তোমরা একটু আমার সাথে দেখা করো। তা বলছে, আচ্ছা ভাই, ঠিক আছে। তা দেখা করার পর বলি, দেখো, তুমি তো বলছিলা যে তোমার ফ্রেন্ড আমাকে সত্যি ভালোবাসবে, তুমি তো সেই গ্রান্টেড দিছিলা, কই এখন তো সেটা হচ্ছে না। করছে, ভাইয়া, আসলে আমি বুঝতে পারিনি, আমি কথাটা সেদিন ভুল করে বলছিলাম। তো এইভাবে চলার পর তখন তো আমি মাঝে মাঝে বগুড়ায়, মাঝে মাঝে আবার বাসায়। তখন এইভাবে চলার পর ওর একদিন সত্যি বিয়ে চাপ আসে। আচ্ছা, বিয়ে চাপ আসে, তো আমাকে বলে আমি আর রিলেশনটা রাখবো না, ব্রেকআপ করব। তখন এটা আমি আর রিলেশন রাখবো না, আমি ব্রেকআপ করব। আমি ভাবলাম ঠিক আছে। তখন আমি অতটা বেশি আসলে পরে ভাবলাম যে আসলে একটা মেয়ে আমাকে চাচ্ছে না, ওর পিছনে আমি পড়ে থেকে কি করবো, সে আমাকে চাচ্ছেই না। যদি সে আমাকে চাইতো তাহলে একটা ব্যাপার ছিল। তো আমি বললাম, ঠিক আছে, তুমি আমার সাথে দেখা করো, দেখা করে ব্রেকআপ করো। তো সেদিন ছিল রমজানের 2য় দিন। আমি বগুড়া থেকে গোবিন্দগঞ্জে যাই। আমি রাতে অন্য একটা ফ্রেন্ডের বাসায় উঠি, আমি বাসায় যাই না। তো সকালবেলা ও আমার সাথে দেখা করতে আসে। দেখা করে এসে সেদিন আমরা একটা নদীর পাড়ে বসি। গুরু, এখানে আর একটা কথা আছে, আসলে ওই চর মারা পর থেকে আসলে সত্যি আমার খুব ভালোবাসত, মানে তখন আমাকে আর কিছু বলা লাগেনি। আচ্ছা, সেই কল দিয়ে বলতো যে আতিক চলো ঘুরতে যাই, দেখা করি। জি গুরু, তোমার হাতটা দাও ধরি। তারপরে আমরা অনেক কয়দিন আমরা বাইরে ঘুরতে গেছি, দেখা করছি। কিন্তু এই তো ওর যে বিয়ের চাপটা আসতে পরে, তারপরে বলতেছে যে আমি ব্রেকআপ করবো। তো আমি ওকে নিয়ে নদী পাড়ে চলে যাই। নদী পাড়ে গিয়ে আমি ওখানে বসি, পানি কম ছিল। তো ওখানে যাওয়ার পর অনেক গল্পই হয় ওর সাথে। বলতেছে, দেখো, আমার তো এরকম বাসা থেকে প্রবলেম, আমাকে বিয়ে দিয়ে দেবে, ছেলের প্রায় ঠিকের মধ্যেই, তা আমি কি করবো এখন? আমি বললাম, তুমি কি করবা মানে তুমি যেটা ভাবো তুমি সেটা করো, আমি তোমাকে কোনো বিষয়ে চাপ দেব না, তুমি এখন ভাবো তুমি কি করবা। কারণ আমরা এখন অনেক ছোট, হয়তোবা এই সময় বিয়ে করলে হয়তোবা কেউ এটা মেনেও নেবে না। তা এখন ও বলতেছে, সেটাও তো ঠিক। বলতেছে, ঠিক আছে, দেখি আর কি করা যায়। তো এইসব কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে বলতেছে, তুমি আমাকে নিয়ে যাবা।
আমি তোমার কোথায় নিয়ে যাব? বলতেছে যেখানে মন চায় সেখানে। ওই দিনই হ্যাঁ, আমার মানে যেদিন ও ব্রেকআপ করতে আসে আমার সাথে, বলছে তুমি যেখানে ইচ্ছে সেখানে নিয়ে যাও। তুমি কি বলো, আমি তোমাকে কোথায় নিয়ে যাব? আমি আর বাসায় যাব না। বলছি দেখো এইভাবে তো সম্ভব না, আমি তো কোনো প্রিপারেশন নাই আমার যে আসলে তোমাকে আমি নিয়ে যাব, বা তুমিও তো সেইভাবে আসনি আমার কাছে, তুমি কথা একটু ভেবে দেখো, তুমি হয়তো বা কথাটা না ভেবেই বলতেছো আমাকে। তো বলছেন না আমি আর কিছু ভাববো না, আসলে আমি তোমার সঙ্গে চলে যাব। তো আমি তখন একটু টেনশনে পড়ে যাই, আসলে কি বলে সব হঠাৎ করে, যে আমাকে আগে ভালোই বাসতো না, তারপরে এমন কি ভালোবাসলো সে এখন আমার সঙ্গে চলে যেতে চায়। তো আমি বললাম দেখো তুমি হয়তো বা কথাগুলো ভুল বলতেছো, একটু ভেবে দেখো। আপনার মন কি চাইছিল? আমার মন চাচ্ছিল গুরু ভেঙে যায় না গুরু, ওই সময় আমার ভাগানোর কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি তখন অনেক ছোট। আমি ছোট হলেও কিছুটা বিষয়টা বুঝি যে আসলে ওই বয়সে যদি আমি বিয়ে করি হয়তো বা আমি ওকে হ্যাপি করতে পারবো না, তা ওকে যদি আমি হ্যাপি না করতে পারি তাহলে আমি ওকে বিয়ে করবো কেন? আচ্ছা, আর নিজের তো ক্যারিয়ার পড়েই আছে এদিকে। আচ্ছা ঠিক আছে। তো হঠাৎ করে আমাকে বলে যদি আজকে আমাকে এখান থেকে না নিয়ে যাও তাহলে গাড়ির নিচে পড়ে মরবো, না হলে আমি গলায় রশি দিয়ে মরবো। এমন কি আপনি প্রেমে জাদু করলেন ভাই? যে মেয়ে প্রথমে দেখাই করতে চাইল না, সেই মেয়ে বাড়ি ছাড়া হতে চাইছে, সংসার ছাড়া হতে চাইছে আপনার জন্য, এবং তার থেকে বড় কথা হচ্ছে আপনি তাকে গ্রহণ না করলে সে আত্মহত্যা করবে। এমন কি প্রেমের জাদু করলেন তাকে পরবর্তীতে? তো গুরু ওই দিন ওখানেই ও আমাকে একবার জড়িয়ে ধরে কান্না করে, আর এর আগে কখনো এরকম করেনি ও। তো জড়িয়ে ধরে অনেক কান্না করার পরে বলে যে আসলে আমি যেটা বলতেছি আমি সেটাই করবো, যদি সত্যি তুমি আজকে আমাকে না নিয়ে যাও তাহলে হয়তো বা আমি বাসায় ফিরবো না আমি আর, তবে আমার একটা কিছু হয়ে যাবে। তখন আমি তো অনেক আরো টেনশনে পড়ে যাই, আসলে আমি কি করবো এখন, যে এখন এখানে যে ফালায় রেখে যাই, যদি একটা কিছু করেই বসে দোস্ত আমারই হবে। তারপর ওর একটা আন্টি ছিল, আমার নিজের মামি হয়েছে, মামি বিষয়টা জানতো, তবে মামি কখনো বিশ্বাস করতো না যে আমি ওর সাথে কথা বলি। আচ্ছা, তো মামিকে আমি ফোন দিলাম, মামি আসলে এই ব্যাপার আপনার ভাগ্নি করবে, এখন বলেন। তা বলছে তুমি কি বলো? জি মামি আসলে আমি সত্যি বলতেছি। বলছে তুমি ওকে ফোনটা দাও। তো মামি ওর সাথে অনেক কথা বলে, কি কথা বলে আমি শুনিনি, তবে অনেক কথাই বলে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলে, বোঝায় অনেক কিছু। তাও কোনোভাবেই সেটা বুঝতেছে না, মানে ওর কথাও চলে যাবে আজকে আমার সাথে, মানে ও বাসায় ফিরবে না হঠাৎ করে। মানে যে মেয়েটি আসলো মূলত আপনার সাথে ব্রেকআপ করতে, সেই মেয়েটি হঠাৎ করে বলে বসলো যে তুমি যদি এই মুহূর্তে আমাকে নিয়ে না যাও তাহলে আমি হয়তো গলায় দড়ি দেবো অথবা গাড়ির তলে যেয়ে পড়বো। মানে খুবই অদ্ভুত, আসলে ভালোবাসা যে কখন কোন মোড় নেয় বলা যায় না। কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে যে আমরা ছোট্ট একটি বিরতি নেব, বিরতির পরে সে শুনবো যে আসলে ভালোবাসা কোথায় যে দাঁড়ায়। ওই যে বলে না যে মুহূর্তে মুহূর্তে মানুষের মন পরিবর্তন হয়, হয়তো এই কারণেই ভালোবাসা এত বিচিত্রময়। আমরা শুনবো আতিকের আরো বিচিত্রময় ভালোবাসার কথা ছোট্ট একটি বিরতির পর। আগামী পর্বে আপনি আমন্ত্রিত। স্পেস, নাম, লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নম্বরে যদি সত্যিকার অর্থে আপনি চান যে আপনার ভালোবাসার কথা আপনি গুরুর সামনে বসে ভালোবাসা বাংলাদেশে বলবেন এবং শুনবে সারা বিশ্ববাসী, যদি আপনি চান। আর facebook.com/iloveDhakaFM এখানে যে পোস্টটি দেওয়া আছে সেই পোস্টটিতে যদি আপনার মন চায় আপনি কমেন্টস করতে পারেন, এবং পূর্ণতা চেষ্টা করবে অনুষ্ঠানের মাঝে মাঝে কমেন্টসগুলো পড়া। যদিও এই মুহূর্তে একটু ঝামেলার মধ্যে পূর্ণতা আছে, একটি টেকনিক্যাল ব্যাপার নিয়ে পূর্ণতা আছে কমেন্টসগুলো পড়ার বিষয়, তারপর আমরা চেষ্টা করছি যত দ্রুত সেই বিষয় থেকে মুক্তি পেতে পারি এবং পূর্ণতাকে মুক্তি দিতে পারি। আপনারা আপনাদের কমেন্টসগুলো অব্যাহত রাখুন। আমরা ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর ঢাকা FM 90.4 নিয়ে, বৃহস্পতিবারের সবচেয়ে বড় আয়োজন ভালোবাসার বাংলাদেশ নিয়ে। ফিরছি একটু পরেই। ইতিমধ্যে চলে এসেছেন নানান কমেন্টের ঝুলি নিয়ে পড়ব কিছু নাম। আরগিন ফারাবি সুমন লিখেছেন অপেক্ষা করেছি নদীর মোহনায়, অপেক্ষা করে উনি কিছু কথা লিখেছেন। আহসান হাবিব রাজু লালমনিরহাট থেকে লিখেছেন আমার প্রাণপ্রিয় রোমান্টিক পূর্ণতাপু, খুব জানতে ইচ্ছে করছে কেমন আছো তুমি এবং আমার ভাইজান গুরু। ওরে বাবা, আমাকে যা বিশেষণ দিয়েছেন আমি তো এটা শুনেই ভালো আছি। গুরু কেমন আছেন? ভালো আছি। আমাদেরকে লিখেছেন শাহ আবু আসাদ জিম, আতিক ভাইয়া ইউ আর এ গ্রেট লাভার। ওকে। রাজু আহমেদ লিখেছেন এই নিষ্ঠুর পৃথিবীতে সত্যি
সত্যিকারের ভালোবাসা পাওয়া বড় আচ্ছা, দায়। এর আগে একজন কমেন্টস আমি পড়েছি, তোমার নামে একটি কমপ্লেন এসছে, এই রাজু শব্দটা নেই, সম্ভবত রাজু আহমেদ কি তোমার পরিচিত কেউ? না না, কারণ আমাকে কেউ একজন বলেছে যে পূর্ণতা আপু কি রাজু আহমেদের পরিচিত কেউ, কারণ উনি শুধু ওনার কমেন্টসই বারবার করে পড়ে। এটি আসলে যেটা হয় যে একই কমেন্ট এতবার একই ব্যক্তি করতে থাকেন এবং অনেক একই কমেন্ট কিন্তু করেন না, সেক্ষেত্রে তুমি অনেক একটু কমেন্ট করেন। খেয়াল করে পড়বে, কারণ আমাদের প্রত্যেকটি বন্ধু আমাদের কাছে সমান। তুমি কারো কাছে প্রিয়, কারো কাছে অপ্রিয় হয়ে গেলে আবার তখন মুশকিলে পড়ে না যাবে। না না, সেটা আমার চেষ্টায় আমরা অবশ্যই চেষ্টা থাকবে। করি যে সবাইকেই মোটামুটি প্রাধান্য দেওয়ার। অবশ্যই সে চেষ্টাটা তো অবশ্যই আমার আছে। এবং রাজু আহমেদ আপনাকে কি রশিদ লিখেছেন, হাসি শুনে মনে হচ্ছে আপু, আচ্ছা এত গল্প শুনবো না। এস এম খায়রুল গোরস্তা লিখেছেন গোরস্তা থেকে শুনছেন, আচ্ছা। মামুন রশিদ লিখেছেন আমাদেরকে, এছাড়াও গরু, এই যে একই ব্যক্তি বারবার একই কমেন্ট সেই ক্ষেত্রে তুমি রিফ্রেশ দাও, আমার মনে হয় যে আমরা আমাদের গল্পে ফিরে যাই। তুমি কমেন্টস গুলো ভালোভাবে একটু বাছাই করো, কারণ আমাদের প্রচুর কমেন্টস আসে। এটাও সত্য যে কমেন্টস গুলো যখন এক ধাক্কায় এতগুলো হাজার হাজার কমেন্টস আসে, সেখান থেকে ফিল্টারিং করে পড়াটাও আসলে মুশকিলের একটি বিষয়। কিন্তু এই মুশকিল কাজটা তোমাকে সমাধান করতে হবে, তুমি সেগুলো একটু সর্ট আউট করে রাখো। আমরা ততক্ষণে আতিকের ভালোবাসার যে ঘটনাটি ছিল সেখান থেকে আমরা ফিরে আসি। আতিক, তারপরে কি হলো? তারপর গুরু ওকে নিয়ে আমার মামার বাসা থেকে রওনা হয়। তখন আমার মামা থাকতো বগুড়াতে থাকতো। তো মামিকে বললাম, আমি মামাকে দেখে আবার খুব ভয় করতাম, তো মামিকে বললাম যে আপনি যেভাবে হোক মামাকে আপনি ম্যানেজ করে নেন, আমি আসতেছি। তো আমরা পরে গাড়িতে উঠলাম, ওঠার পর যখন বগুড়ায় উঠলাম মামার বাসায় চলে যাবো, হয়তো আবার 5-7 মিনিট লাগবে যাইতে। তো তখন আমার হঠাৎ করে বলতেছে আমি বাসায় যাব। আমি বলতেছি কেন বাসায় যাবে কেন, তুমি না কিছুক্ষণ আগে বললো তুমি আমার সাথে চলে আসবা, এখন বাসা যাবে কি জন্য? ঠিক আছে বাসা যাওয়া ভালো কথা, তুমি এখানে আসছো, মামিকে বলছি তার সাথে দেখা করে তুমি যাও, তারপরে যাও। তো আমি মামার বাসায় চলে যাই। তো যাওয়ার পর ওকে বাসায় আগে পাঠিয়ে দেই, পরে আমি ঢুকি, পরে ভয়ে ভয়ে ঢুকি, কারণ মামা আমাকে কি বলে না বলে আমি খুব ভয় ছিলাম। তো মামার বাসায় যাওয়ার পর মামা তো রাগে অনেক রাগ হয়ে গেছে আমার দিকে, কিন্তু সেটা আমার প্রতি মানে ফুটে তুলতে পারতেছে না যে আসলে রাগ হয়েছে, কারণ আমি নানাবাড়ির মধ্যে আমি আবার বড় ভাগ্নে, আমি বংশের মধ্যে। আচ্ছা আচ্ছা, আদরের। তো এখন মামা হেসে কথা বলতেছে, পরে আমি মামা আর ও বসলাম রুমে। তো এখন মামা বলতেছে কি হয়েছে বলো তো দেখি। মামা আসলে ওর সঙ্গে আমার রিলেশন ছিল, বাট ওইভাবে ব্রেক আপ করতে এসে হঠাৎ করে বলতেছে ওর বাসায় যাবে না, ও আমার সঙ্গে চলে আসবে। তো এখন বলতেছে ফারিয়া কি তোমার কি হয়েছে, কি প্রবলেম? তো বলতেছে না আঙ্কেল, আমি আসলে ওকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব। এতক্ষণ আমি শুনলাম ও আমাকে বিয়ে করবে, এতক্ষণ পরে? জি। শোনার পর তো আমি আরো অবাক, আসলে কি বলে এসব। আমি তখন ভাবতেছি আসলে আমি কোন ফাঁদে পড়ে গেলাম এখন নাকি। তারপর মামা এখন বললো দেখো তোমরা তো এখন অনেক ছোট, এই বয়সে যদি বিয়ে করো অনেক প্রবলেম হতেই পারে, স্বাভাবিক। তা বলতেছে না আঙ্কেল কি প্রবলেম হবে? তো বলতেছে ও তো ছোট মানুষ। তো তখন আমি মামাকে বললাম দেখেন মামা, প্রবলেম আর কি হবে, অথবা আমার ক্যারিয়ারটাই নষ্ট হবে, আমার জীবনটাই নষ্ট হবে, আর তো কিছু হবে না। তো ওকে বললাম দেখো এই বয়সে যদি আমরা বিয়ে করি আমার লাইফটা নষ্ট হবে, কারণ আমি কিছু করার আগে আমি নিজের লাইফটাকে নিয়ে একটু হলেও ভাবি আগে যে আসলে এই কাজটাতে আমার লাইফটা। তাই এখন মামা এখন ওকে বলে আমি তুমি কি করবা? মামা আমি যে আঙ্কেল আমি ওকে বিয়ে করব আমি। তাও বলতেছে আমি ওকে বিয়ে করব, 3টা শর্ত আছে। ফারিয়া বলছে শর্ত আছে? ফারিয়া বলছে। তো কি শর্ত বলো? 1 নম্বর শর্ত ওকে ফেসবুক ইউজ করা যাবে না। আচ্ছা, পাত্র ফেসবুক ইউজ করবে না। আচ্ছা। 2 নম্বর কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলা যাবে না। আচ্ছা, হাজবেন্ড কোনো মেয়ে ফ্রেন্ডের সাথে কথা বলবে না। আর 3 নম্বর ও কখনো যেন আমাকে ভুলে না যায়। আচ্ছা। তো আমি ভাবলাম শেষেরটা ঠিক আছে, আচ্ছা এই 2টা, কারণ তো আমার তো একটা মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে, স্বাভাবিক থাকতেই পারে। তো আমি পরে ভাবলাম আসলে ও কি মনের কোনো দিক থেকে কি আমাকে এই কথাগুলো বলতেছে, এমনও হতে পারে যেহেতু আমি ওকে একদিন রাস্তায় মারছিলাম, এমন তো কোনো দিক থাকতে পারে আমার ওপর, অথবা প্রতিশোধ নেওয়ার জন্য এমন কিছু করতেছে ও। তারপরে আমি আমাকে বাইরে ডাকলাম, মামা একটু বাইরে আসেন। মামা বললাম দেখেন মামা আসলে ওকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে। মেশার পর আমি বুঝতে পারছি আমি যদি ওকে যদি আমি বিয়ে করি তাহলে হয়তো আমার ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে, কারণ ও খুব জেদি মেয়ে একটা। তো এখন মা বলছে তুমি ভেবে দেখো যদি তুমি বিয়ে করো তোমার বাসায় আমি যেভাবে আমি ম্যানেজ করবো। আমি বলছি মামা এটা আপনি ভুলেও করতে চাইেন না, আমার বাবাকে এটা ভুলেও বলতে চাইেন না আপনি। তখন আমি পড়ি পলিটেকনিক্যালের 3rd সেমিস্টারে। তো মামাকে বললাম আসলে
বাদ দেন, ওকে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন, বিয়ে করা সম্ভব না। বলতেছে কেন করবো না, করো, সমস্যা কি? মামা আমি এখন বিয়ে করবো, অন্ততপক্ষে তো একটা বছর বাইরে থাকা লাগবে আমাদেরকে, আমি ওকে তখন কি করে খাওয়াবো? তো ফারিয়া বলছিল প্রয়োজনে আমি গার্মেন্টস খাটবো, চাকরি করবো, তবুও তোমাকে আমি বিয়ে করব। হঠাৎ করে আসলে মানে আপনার প্রতি ভালোবাসার কারণটা কি? মানে হঠাৎ করে এত ভালোবাসা কিভাবে আসলো? এটা আমি নিজেও জানি না। মানে এটা তো অনেকটা মনে হলো যে তপ্ত দুপুরে আমরা ঘামছি, হঠাৎ করে চারিদিক অন্ধকার হয়, হঠাৎ করে মানে কোনো ওয়েদারটা যে চেঞ্জ হয়ে যায়। ঠিক আপনার ভালোবাসার আবহাওয়াও তো এরকম মিনিটে মিনিটে পরিবর্তন হচ্ছে। তারপর ও বলতেছে যে আমি গার্মেন্টসে প্রয়োজন চাকরি করব, তুমি পড়াশোনা করবা। তা মামা বলছে দেখো, ওর ফ্যামিলিতে এত ছোট না যে ওর ফ্যামিলির মানে ওর যে ওয়াইফ সে গার্মেন্টসে কাজ করে খাবে। তো পরে মামা আমাকে বললো, আচ্ছা যদি আমি তোমাকে কোনো চাকরি ব্যবস্থা করে দিই, তুমি কি বিয়ে করতে পারবা? বললাম মামা চাকরি করব, একটা সংসার চালাবো, নিজে পড়াশোনা করব, বিষয়টা কেমন লাগে? ঠিক আছে আমি চাকরি করলাম, কিন্তু আমার ভবিষ্যৎ ক্যারিয়ারটা কি হবে সেটা একবার ভেবে দেখেন। আমি তো কেবল সবেমাত্র একটা এসএসসি পাস করার ছেলে, আমার ভবিষ্যৎ কি হতে পারে আপনি বলে দেন। চাকরি করলাম, খুব ভালোভাবে চললো কয়েকটা বছর, তারপরে কি হবে? তো আমার বলছে হ্যাঁ সেটাও ঠিক বলছো তুমি, কারণ তোমার নিজের একটা ক্যারিয়ার আছে, অনেক কিছু তোমরা দুজনে একটু বোঝো আধা ঘন্টা, আমার বাইরে আছি। তো আমি আর কি বুঝবো, আমার তো সারাদিন রোজার মধ্যে এমনিতেই রোজা ছিলাম না, আমি সারাদিন না খেয়েছিলাম, মাথা ব্যথা করতেছে। ওকে বললাম যে আগে আমার মাথাটাকে টিপে দাও, তারপরে কথা বলি আমি। তারপর ও আমার মাথা মেসেজ করে, আমি কথা বলে সাথে আমি দেখো যেটা করতেছো ভুল করতেছো, তুমি হয়তোবা এখন যে সুখটা তুমি দেখতে পারতেছো, হয়তোবা পরে সেই সুখটা তুমি পাবা না আমার থেকে। আর একটা কথা আছে না বাংলা প্রবাদ, আসলে অভাব পড়লে ভালোবাসা জানালা দিয়ে পালায়। তো ওকে বললাম দেখো এখন বিয়ে করলে তোমার লাইফটাও শেষ হবে, আমার লাইফটাও শেষ হবে। বলে কিভাবে? আচ্ছা আমি এসএসসি পাস করছি, যদি আমি এখন বিয়ে করি, সংসার একটা করলাম, আমার পড়াশোনা তো নষ্ট হয়ে যাবে, কারণ বিয়ের পর মূলত পড়াশোনা সেভাবে হয় না। তো ও তো অনেক কান্না করতেছে, তো আমাকে বলতেছে আজকে যদি আমি এখান থেকে চলে যাই হয়তো আমাকে আর কোনোদিন পাবো না। তো আমি তেমন কিছু মনে করলাম না। তখন আমি ভাবলাম লাইফটাও আমার একদিকে গুরুত্বপূর্ণ, ওই ভালোবাসাটা আমার একদিকে খুব গুরুত্বপূর্ণ। আসলে আমি হয়তোবা মনে ভাবতেছি দুইটার একটা ছাড়া হলে আমি বাঁচবো না, কিন্তু আমার মাঝে মাঝে ভাবতেছি ওকে ছাড়া আমি বাঁচতে পারবো, কিন্তু আমার লাইফটা নষ্ট হলে আমি বাঁচতে পারবো না। তারপরে মামা আমাকে বলে যে আসলে দেখো আতিক, যদি আজকে ও চলে যায় অনেক একটা বিশাল একটা ঝামেলা হতে পারে, যেহেতু বাসা থেকে চলে আসছে। এদিকে আবার ওর বাসায় কিছুটা হলো জানাজানি হয়ে গেছে, ওর অনেক বান্ধবীরা আমাকে ফোন দিচ্ছিল ফোনে যে আসলে ভাইয়া আর ফারিয়া কোথায়, ফারিয়া কোথায়। আমি বললাম ফারিয়াকে আমি কোথায় পাবো, আমি জানি না ও সবকিছু। তো মামা বললো দেখো ওর বাসা থেকে তো প্রায় জেনেই গেছে ব্যাপারটা, যদি ওকে বাসায় পাঠায় হয়তো অনেক প্রবলেম হতে পারে। বললাম ঠিক আছে মামা, যে প্রবলেম হোক আমি সব দেখে নেব, সব আমি দেখবো পরে, আপনি ওকে বাসায় পাঠানোর ব্যবস্থা করেন। ও তো অনেক কান্না করে, তখন আমার একটু খুব খারাপ লাগে ওর কান্নাটা দেখে। আমার হাত পা যেন বাধা ছিল গুরু, আসলে আমি কিচ্ছু করতে পারতেছি না ওর জন্য। আসলে বিয়ে করব, যদি তাকে যদি সুখে না রাখতে পারি তাহলে তার বিয়ের মানেটা কি গুরু? তারপর ওর বাসায় ওকে পাঠানো হয়। পাঠানোর পর প্রায় 2-3 দিন খুব চুপচাপই ছিল ওরা। আমি 3 দিন পর গেছিলাম বাসায়। আমার বাসায় যাওয়ার পর হঠাৎ করে আমি শুনতে পাই যে হচ্ছে ওর বাবারা আসছে, থানায় আমার নামে কেস করবে। কার বাবা? ফারিয়ার বাবা? ফারিয়ার বাবারা। তো ওই তো বললাম না আমাদের বংশের যে চাচারা আছে ওনাদের আত্মীয়, ওনাদের বাসায় একটা বড় ভাই আমাকে বলে। তো তার কথাটা কেমন যেন আমাকে একটু খারাপ লাগে, মানে সে একটু অহংকার ভাব নিয়ে বলতেছে যে ওরা তো কেস করতে আসছে, এখন তুই কি করবি, কর যা, এইভাবে বলতেছে। আমি ভাবলাম ঠিক আছে আপনাকে কিছু বলতে হবে না, যা হবার আমি দেখতেছি, আমি দেখার। তারপরে আমার একটা চাচাতো ভাইকে জানায়, তো উনি আবার আমার আর একটা বড় ভাইকে জানায়। জানানোর পর বড় ভাই ওনাদের সাথে কথা বলে। কথা বলার পর তবে আমি ভাইয়াকে বলছি দেখেন ভাইয়া আসলে ওর সাথে তো তেমন কিছু না, হঠাৎ করে দেখা করতে গিয়ে হঠাৎ করে ও বায়না ধরেছে ও আমার সাথে চলে যাবে, বাসায় যাবে না, আর আমার সাথে আমি ওকে না নিয়ে গেলে মানে মারা যাবে সব বলতেছে আমাকে। আমি কি করবো তখন? এসব ভাইয়াকে বলার পর আবার
ওদেরকে যখন বলতে গেছে ওর গার্জিয়ানকে, ফারিয়ার গার্জিয়ানকে, তখন তারা বলছে আবার কই ফারিয়া তো এসব কিছুই বলেনি আমাদেরকে, ফারিয়া তো আমাদেরকে বলছে আমি নাকি ওর মুখে নাকি এসিড মারতে চাইছিলাম, 1 নাম্বার। 2 নাম্বার আমি নাকি এটাও বলছি যে ওকে যদি আমি বিয়ে না করতে পারি ওর ছোট বোনকে আমি বিয়ে করব। 3 নাম্বার আমি নাকি ওকে বাসে নাকি জোর করে উঠেছি। আচ্ছা, এটা পরিষ্কার হয়নি, এটা ফারিয়ার কে বলছে? বাবা? হ্যাঁ, ফারিয়ার বাবার বক্তব্য হচ্ছে সেটা না বলে আপনি ফারিয়াকে অ্যাসিড মারতে চেয়েছেন, তাকে জোর করে বাসে উঠিয়েছেন, এবং ফারিয়াকে বিয়ে করতে না পারলেও ফারিয়ার ছোট বোনকে আপনি বিয়ে করবেন, এগুলো ফারিয়া বলেছে, মানে তার বাবার বক্তব্য। আচ্ছা, আর একটা যে আমি তাকে চড় মারছি, একটা সত্যি কথাই বলছে, হ্যাঁ আমি তাকে চড় মারছি, কিন্তু একটা লোককে তো গুরু বাসে তো জোর করে ওঠানো যায় না। চড় মারার ঘটনাটা তো অনেক আগে, এরপরে তো আপনার সাথে ফারিয়ার মিটমাট হয়ে গেছে, ভালোবাসা হয়েছে, আপনি নিজেই বলেছেন যে আপনাকে প্রচন্ড ভালোবাসতো সে এই ঘটনার পর থেকে। জি গুরু। তো এসব তো শোনার পর আমার বড় ভাই তো আমার উপর অনেক রেগে গেছে। যাই হোক, সেটা সেদিন যেভাবে হোক ম্যানেজ করে ওনারা আবার বাসা চলে গেছে, সেদিন আর থানায় আসেনি ওরা। তো পরে আমি বিষয়টা শুনতে পারি ওর কোন বান্ধবীর মাধ্যমে, যে আসলে ফারিয়াকে অনেক মাইক্রোফোনের সামনে এসে বলুন, মাইক্রোফোনের সামনে। হচ্ছে ফারিয়ার বাবা মা ওকে অনেক পিটাইছে, পিটানোর পরে এই কথাগুলো ওর মুখ দিয়ে স্বীকার করাইছে। শুনে বিষয়টা খারাপ লাগলো ওর জন্য, আসলে অনেক পিটাইছে ওকে। তারপর ওর সাথে যোগাযোগ অটোমেটিক বন্ধ, তখন তো আর ওর কাছে ফোনও নাই যে আমি ফোনে থেকে কথা বলবো, বা ওর তো আর বাসায় ফোন তো কেড়ে নিয়েছে অবশ্যই। জি, ওর তো বাসার ফোন থেকে কথা বলতে পারবে না। তো এইভাবে বেশ কিছুদিন কেটে যায় গুরু। আমি এবার আমার মনে মনে চিন্তা হয় যে আসলে ওরা আমার জন্য এত কিছু করতে পারে, যে থানায় আসতেছে, যদি এবার আমি চান্স পাই এবার আমি কি হবে এবার আমি ওকে নিয়ে চলে যাব। আপনি চলে যাবেন? এরকম আমার একটা পরিকল্পনা ছিল, যে আমার বিষয়টা আমার ফ্যামিলি পর্যন্ত হয়ে গেছে বিষয়টা, যেটা আপনি চাননি। আমি কখনো চাইনি যেটা। মানে এটা কি রাগ করে আপনার এই সিদ্ধান্তটা? জি, যে যেহেতু এত কিছু হলো এবার করেই দোষারোপ, মানে আমি আমার ফ্যামিলির ভয়ে আমি সব ঢেকে রাখতে চাইছিলাম, কিন্তু আমার ফ্যামিলি যখন জেনেই গেছে, তো পরে আমি ওর সাথে তার কন্ট্যাক্ট নাই আমার। তো হঠাৎ করে আমার আব্বু আম্মু বড় ভাই নিষেধ করছে ওদিকে যেন আমি ভুল করেও না যাই। তো আমি তারপরে ওনাদের কথা না শুনে আমি চলে গেছি। সেদিন আমি ছিলাম, মুজাহিদ আল মাহমুদ নামে আমার এক ফ্রেন্ড ছিল মিম, আর এক ছোট ভাই ছিল মোস্তাফিজুর। 3 জন মোটরসাইকেল নিয়ে যাই, ওদের বাসার উপর দিয়ে যাই। যখন ব্যাক করি আমরা গাড়ি নিয়ে, ঠিক ওদের বাসার সামনে আমার ফ্রেন্ডের কলার থেকে আর সানগ্লাসটা পড়ে যায়। আচ্ছা, সানগ্লাসটা পড়ে যাওয়ার পর আমার পিছনে যে ছোট ভাইটা ছিল, ওকে বললাম সানগ্লাসটা নিয়ে আসো যাও। তো সানগ্লাসটা যখন নিয়ে আসতে গেছে, তখন আমি দেখতেছি কয়েকটা লোক এক জায়গায় বসে আছে আর তারা আমাদের দিকে আসতেছে। তো আমি বললাম তাড়াতাড়ি আসো, এখানে থাকা আমাদের জন্য সেফ না, তুমি তাড়াতাড়ি চলে আসো। তো আমরা ওখান থেকে পরে কেটে পড়ি। কেটে পড়ার 1 ঘন্টা পর আমি শুনি যে ফারিয়ার আজকে বিয়ে। কেটে পড়ার 1 ঘন্টা পর শুনুন ফারিয়ার বিয়ে। ফারিয়ার আজকে জন্য বাসার সামনে অত আয়োজন ছিল, সেটা আমি বুঝতে পারিনি। তো আমি তো কথাটা শোনার পর অনেক কনফিউজ হয়ে যায়, আসলে আমি কি করব। আসলে তাকে আমি সত্যিই ভালোবাসছিলাম, কিন্তু হয়তো আমি নিজের কথাটা চিন্তা করে ওর কথাটা চিন্তা করে ওকে আমি ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু আমি সেটা ভুল করছি কিনা ঠিক করছি সেটা আমি, মানে একদিক থেকে আমি ভালো করছি, আমরা জানবো আপনি ভুল করেছেন না সঠিক করেছেন, সে বিষয়ে অবশ্যই কথা হবে। শ্রোতাদেরকেও মতামত আমরা জানতে চাইবো, তারা কি বলে। আগে আপনারটা শুনি, তারপর। তো এখন বাসায় আসার পর আমি আমাদের মোড়ে বসি, আমার ভাসতে ওরা আমাকে নিয়ে বসে এক জায়গায়, ছোট ছোট তারা আমারও জুনিয়র। তা ওরা বলে যে কাকু এখন কি করবেন, ওর তো বিয়ে হচ্ছে, ওকে কি উঠায় নিয়ে আসবেন? তো আমি বললাম আসলে উঠায় নিয়ে আর কিভাবে, আমি তো ওকে যদি বিয়ে করতাম আগেই করে ফেলতাম, আজকে আমি কেন উঠায়? বলতেছে তাহলে আপনি এত টেনশন করেন না। কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারছিলাম না, আসলে আমি কি করব, অনেক কষ্ট হচ্ছিল আমার। কি ভেবে কষ্ট হচ্ছিল? যে আসলে আমি ওকে হারাচ্ছি, যে মানুষটাকে ভালোবাসতাম সেই মানুষটা আজ অন্য কারোর হবে, তার হাতে হয়তো অন্য কারোর নামে মেহেদি, তার হাতটা হয়তো আজ অন্য কেউ ধরবে, এগুলো হয়তো মানতে পারছিলেন না। জি। তারপর রাত 10টা বেজে যায়। রাত 10টা বাজার পর আমার ফোনে একটা ফোন আসে, সেও আমাকে ফোন করে।
যে আমার তো আজকে বিয়ে, আমি কি করব। তো আমি তখন প্রায় কান্নাকাটি করতেছিলাম। আমি ওকে বললাম, কি করবা, তুমি বিয়ে করে নাও, তোমাকে কিছু করতে হবে না, তুমি বিয়ে করে নাও। তো ও আমাকে বলতেছে আমার একটা কথা রাখতে হবে লাস্ট। বলো, রাখবো। তো বললাম, ও আমাকে বলতেছে যে আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বার তুমি ফোন দাও, ফোন দিয়ে কথা বলো। আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে হবে। সেটা এতটুকু বলতে চাই যে ভালোবাসা প্রচন্ড বৈচিত্র্যময়। যেই মেয়ে একটা সময় আপনার সাথে কথা বলতে চাইতো না, এমন হতো যে আপনার সামনে এসে দাঁড়াতে চাইতো না, সেই মেয়েটি সময়ের পরিবর্তনের সাথে সাথে নিজেকে পরিবর্তন করলো, আপনাকে ভালোবাসতে শুরু করলো। ঝগড়া হলো, ঝাঁটি হলো, সেখান থেকে ভালোবাসার মাত্রা আবারও বাড়তে থাকলো। এবং যেই মেয়ে পরিবারের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা নেই, সেই মেয়ে হঠাৎ করে বাড়ি ছেড়ে আপনার হাত ধরে চলে যাবার মতো এত গুরুত্বপূর্ণ, এত ভয়ঙ্কর একটি সিদ্ধান্ত সে নিল। হয়তো ওই মুহূর্তে কি করা উচিত ছিল, কি করা উচিত ছিল না, সেই বিষয় নিয়ে আমরা অনুষ্ঠানের শেষে কথা বলবো, যখন আমরা আতিকের পুরো ভালোবাসার মহাকাব্যটি আপনাদের শোনাতে পারব। শুধু এতটুকু বলি যে শুনছি, কিন্তু শুধু শোনার জন্য নয়, একবার হলো জানি ভাবি। একটি কথা কিন্তু আতিক প্রায় বলো, চাইলে পালিয়ে যেতে পারতাম, কিন্তু আসলে আমার জীবনটা কোথায় দাঁড়াতো, জীবনটা কোথায় দাঁড়াতো, সেটা একটু ভাবনার বিষয়, সেটা একটু ভাবা উচিত আমাদের। এত সোজা আসলে আমাদের জীবনের মহাকাব্যটা এত সোজা না। 3 ঘন্টায় 2 ঘন্টায় হয়তো ভালোবাসার একটি মহাকাব্য আমরা শুনি, কিন্তু বাস্তব জীবনে আমাদের জীবনের যে মহাকাব্য সেটা খুব কঠিন। হয়তো আতিকের বয়স অনেক কম থাকলেও কিছুটা হলেও বুঝতে পেরেছিল। আর আমরা আশা করব এই মুহূর্তে যারা এই ধরনের পরিস্থিতির ভেতরে কাটাচ্ছেন, তারা হয়তো কিছুটা হলেও বুঝতে পারবেন। ফিরে আসছি ছোট্ট একটু বিরতির পর। ফিরে এলাম ছোট্ট একটি ড্রিঙ্ক ব্রেক থেকে। এই মুহূর্তে আমাদের সাথে ফেসবুকে অনেক বন্ধুরা জয়েন করেছেন। কমেন্ট করার সিস্টেমটি হচ্ছে facebook.com/iloveDhaka.fm এর ভালোবাসা বাংলাদেশকে নিয়ে করা পোস্টটিতে করতে পারেন অনেক কমেন্ট। আমাদেরকে লিখেছেন মোহাম্মদ সাদ শিকদার, কাউকে দূর থেকে ভালোবাসায় সব থেকে পবিত্র ভালোবাসা। তো নিমেষ রয় লিখেছেন, রাত অনেক গভীর, একা একা রাস্তায় আমার গা ছমছম করছে। আচ্ছা। তাহসান ফয়সাল লিখেছেন, ভেজা ভেজা চোখ আমি রোদ্দুরে শুকাবো, ভালোবাসি তোমায় কি করে বোঝাবো। মান্না আছেন সাথে আছেন জাহিদুল ইসলাম জাহিদ খুলনা থেকে। আরো শুনছেন আমাদেরকে করিমুল খান রংপুর থেকে। তিনি লিখেছেন যে, গুরু কেমন আছেন? আমি অনেক ভালো আছি। একটি কথা বলি, যে কথাটি না বললে হয়তো এই মুহূর্তে অনুভূতিটা হয়তো অন্যরকম কিছু হয়ে যেতে পারে। সেটা হচ্ছে, তুমি যে কমেন্টস গুলো পড়লো না, যে ভেজা ভেজা চোখগুলো, মানে কমেন্টসটা একবার পড়ো। মানে আমাদের একজন বন্ধু যে কমেন্টস করেছেন যে তার ভেজা ভেজা চোখগুলোকে সে রোদে শুকাবে, কি করে ভালোবাসি, মানে এরকম বেশ কিছু কমেন্টস তুমি পড়েছো। আমার কাছে একটা জিনিস খুব অদ্ভুত লাগে, সেটা হচ্ছে আজকে থেকে যখন প্রায় 9 মাস হতে যাচ্ছে আমি অনুষ্ঠানটি পরিচালনা করছি। প্রথম যেদিন 4 জানুয়ারি মাসের 4 তারিখ 2018, এই বছরের 4 তারিখে আমি প্রথমে অনুষ্ঠানটি শুরু করি এই স্টেশনে, ঢাকা FM 90.4-এ। এর আগে যারা আমার পুরনো শ্রোতা তারা তো আমাকে অনেক দিন ধরেই চেনেন। প্রথম প্রোগ্রামে বিভিন্ন ধরনের কমেন্টস পেয়েছি, যেগুলো হয়তো মানসিকভাবে মেনে নিতে কিছুটা আঘাত পেতাম, কিন্তু আমি ধৈর্য ছিল আমার ভালোবাসার প্রতি, আমার শ্রোতাদের প্রতি, আমার বন্ধুর প্রতি, নিজের প্রতি, এবং সবচেয়ে বড় কথা সৃষ্টিকর্তার প্রতি, যে একদিন না একদিন মানুষের ভালোবাসা জয় করবই। এবং আজকে 9 মাস পর আমি একটা কমেন্টসও পাই না যে কমেন্টসটা আমাকে কষ্ট দেয়, মানে ব্যক্তিগতভাবে আঘাতের কোনো, কিংবা যেই কমেন্টসটা দেখে মনে হয় যে আসলে এই বন্ধুটি কেন শুনছে। সবচেয়ে ভালো লাগে মানুষের এই যে কমেন্টস দেয়ার কিংবা SMS, এত চমৎকার চমৎকার কথা, এত ভালোবাসা জড়িত শব্দ, বর্ণন,
এটা ভাবতে ভালো লাগে কি যে একটা অনুষ্ঠান কিংবা একটা অনুষ্ঠানের কিছু মুহূর্ত একটা মানুষকে মানসিকভাবে কতটা পরিবর্তন করতে পারে, যে একটি অনুষ্ঠানে আমরা হাজার হাজার কমেন্টস পাই এবং প্রত্যেকটি কমেন্টসই হৃদয় স্পর্শ করে যায়। তার মানে মানুষের ভালোবাসা আমাদের এই অনুষ্ঠানের প্রতি কিংবা আমাদের প্রতি কতটা গভীর, যে গভীরতার কারণে এত চমৎকার চমৎকার ভালোবাসার শব্দ আমাদের জন্য তারা প্রয়োগ করে। আপনাদেরকে অনেক ভালোবাসে, তাই মানে ভাবলাম যে বন্ধু থেকে এই প্রাপ্তিটা স্বীকার করা উচিত। অসম্ভব ভালোবাসি আপনাদেরকে। আর সত্যি গুরু, মানে আমি পড়তে থাকলে মনে হয় কি যে আমি পড়তেই থাকি। স্পেশালি কিছু কিছু কমেন্ট এত সুন্দর ছন্দের হয়, এত সুন্দর ভাব প্রকাশ তারা করে, এত সুন্দর ভাষায়, যে ভালোবাসা যে এই গুণটা কিন্তু সবার হয় না। এই গুণটা তারই হয় যার মন অনেক পরিষ্কার, যে সত্যিকার অর্থে ভালোবাসতে জানে। তাদের মন থেকে এত চমৎকার চমৎকার কথা বলে পাঠিয়ে দেয় কমেন্টস এর মাধ্যমে। তুমি যদি আরো দু একটু প্রাপ্তি স্বীকার করতে। অবশ্যই আরো অনেক কিছু সুন্দর সুন্দর কমেন্ট আছে। আরো লিখেছেন আমাদেরকে আরগিন ফারাবি সুমন, আমি ছিঁড়ে ফেলেছি ডায়েরির পাতা, যেখানে লেখা ছিল হাজারো স্বপ্নের কথা, শুধু ছিঁড়তে পারিনি আমার মনের পাতা, যেখানে জমা আছে অনেক ব্যথা। লিখেছে কি চমৎকার চমৎকার চমৎকার। শাহ আবু আসাদ জিম লিখেছেন, আতিক ভাইয়া আপনার কাছে একটা কোশ্চেন প্লিজ, সত্যি আনসারটা দিয়েন, আপনি কি ফারিয়াকে এখনো মিস করেন, এখনো কি ভালোবাসেন? আমরা প্রশ্নে আসবো। আমার কাছে আসলে মনে হয় যে আমরা গল্পে যাই, কারণ আমাদের নতুন একটি ঘন্টা আবার শুরু হতে যাচ্ছে, সেখানে একটু ছোট্ট বিরতি আমাদের নিতে হবে। ততক্ষণে তুমি কমেন্টস গুলো বাছাই করতে থাকো। অনুষ্ঠানে আরো একটি ঘন্টা আমরা আছি, সেই ঘন্টায় আমরা বন্ধুদের চমৎকার চমৎকার কমেন্টস গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা শুনছিলাম আতিক, কি হলো তারপরে? বিয়ের রাতে আপনাকে ফোন দিল ফারিয়া, যেখানে সে বলছে যে আমি কি করব, একটি ফোন নাম্বার আপনাকে দিল। তারপর ও ওই ফোন নাম্বারটা দেওয়ার আগে ওর একটা ভাস্তে ছিল, ওর বাসার পাশেই বাসা। ওকে বলছিলাম, ভাইয়া তুমি কি জানো আসলে ওর বিয়েটা কোথায় হচ্ছে? তো বলতেছে, ভাইয়া আমি তো ভাবে জানি না, দেখে আমি একটু শুনি কোথায় বিয়েটা হচ্ছে। হ্যাঁ, তারপরে আমাকে জানাই যে আসলে ভাইয়া ওর বিয়েটা এখানে হচ্ছে। তো আমি ওই এলাকায় আমার একটা ফ্রেন্ডকে ফোন দেই, ওখানে কি কেউ বিয়ে করতেছে নাকি? তো বলছে, না তো দোস্ত, এখানে তো কেউ বিয়ে করেনি। তো পরে আমি একটা নাম্বারে ওর পাশের এলাকার একটা ফোন দেয়, একটা বড় ভাইয়ের নাম্বারে। তখন আমাকে ওর নাম্বারটা দেয়নি তখনও। তো আমি ফোন দেওয়ার পর একটা ভাইকে ফোন দেই, তো সে ভাইয়াটা আমাকে বলতেছে, আসলে আমি তো এখন বিয়ের কাজে অনেক ব্যস্ত আছি, পরে কথা বলবো। তখন আমি কিছুটা মনে করলাম না, আসলে বিয়ে তো অনেকের হতেই পারে, স্বাভাবিক। তো সে ভাইয়াটা হচ্ছে মানে এতটা ভালো ছিল, সে আমাকে গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি করেছে অনেক কষ্ট করে লাস্ট সময়ে, আবার কাউসাতে উঠে দিচ্ছে। অন্যের সাথে আমার অনেক গল্প হয়েছে, অনেক ঘুরছি আমরা সঙ্গে, খুব ভালোবাসতো আমাকে ছোট ভাই হিসেবে। নাম্বারটা দিল, গুরু নাম্বারটা ডায়াল করে দেখি সেই বড় ভাইয়ের নাম্বারটা, ওইটা যার সাথে আপনি কথা বলেছেন একটু আগে নাকি? জি গুরু, একটু আগে বলছি, আর ওনার সাথে আমার অনেকদিন রিলেশন ছিল। আচ্ছা, তখন পর্যন্ত ফারিয়ার কাছ থেকে আপনি নাম্বারটি পাননি? না গুরু, আপনি নিজেই কল দিচ্ছিলেন বিভিন্ন জায়গায়? জি। আচ্ছা, তারপর? তো আমি তো তখন এখন স্টপ হয়ে গেছে, আসলে আমি এখন কি করব? হয়তোবা ভাইয়াকে বলতে পারবো, অথবা তার মনটা কি হবে বললে। মানে এই নাম্বারটা কার? পাত্রের? জি। তার মানে যার সাথে বিয়ে হয়েছে সে আপনার পরিচিত? জি। এবং সে আপনাকে প্রচন্ড ভালোবাসে একজন ছোট ভাই হিসাবে? জি। এবং তার সাথে আপনি ওই তখনই নাম্বার পর আগে কথা বলেছেন? জি। কিন্তু আপনি তো জানতেন না, যে মানে কখনো কল্পনা তো ছিল না। আচ্ছা, তার মানে হচ্ছে ফারিয়া আপনাকে বলল আমি তোমাকে একটি নাম্বার দিচ্ছি, সেই নাম্বারটি পেতে যে সময় লাগে সেই সময়ের মাঝখানে আপনি আপনার একজন বড় ভাইয়ের সাথে কথা বলেছেন, কয়েকজনের সাথে কথা বলেছেন। পরিহাস বলি আর কি বলি আমি জানি না, প্রকৃত শব্দটা আমি খুঁজে পাচ্ছি না। ফারিয়া যে নাম্বারটি দিল সেই নাম্বারটির সাথেই আপনি কথা বলেছেন, কিন্তু জানতেন না যে এই সেই পাত্র। প্রচন্ড বিস্ময়। তারপর আমি এখন মানে ভাবে পাচ্ছি না আসলে আমি কি করব এখন। সে আমার একদিকে পরিচিত বড় ভাই, হয়তোবা বললে সে কি শুনবে। ফারিয়া এই নাম্বারটি কেন দিয়েছিল, মানে কি কারণে? ও আমাকে বলছিল উঠে নিয়ে আসতে, কিন্তু আমি তো তখন নাকচ করছি। পরে বলছে আমার একটা রিকোয়েস্ট রাখো লাস্ট পর্যন্ত, এই ফোন দিয়ে তুমি আমাদের ঘটনা সবকিছু বলে দাও তুমি। আচ্ছা, মানে সে যেন বিবাহটা বানচাল করে, আর যদি ফোন রিসিভও না করে তুমি ফোনে SMS করে দাও। তো আমি কয়েকবার ফোন দিছি, প্রায় অনেকবার ফোন দিছি গুরু। আমি রাত 1টা পর্যন্ত আমি ফোনে দিছি আমি, কিন্তু ফোন রিসিভ করেনি। পরে আমি SMS দিয়ে সবকিছু জানাই আমি। কাকে? বড় ভাইকে? জি, যে ভাইয়া এই ব্যাপার। ওর বিয়ে হয় রাত 2টার পরে। এত রাতে কেন? সেটা আমি পরে শুনতে পাই যে আসলে হয়তো আমি কোনো ঝামেলা করতাম সে ভয়ে।
তারা একটু আমাদের দেখে একটু ভয় করতো ফ্যামিলিগতভাবে। তো বিয়ে হওয়ার পরে যখন ওর স্বামীর বাসায় চলে যায়, তখন রাত 4টায় ওর বাসার ঘর থেকে আমাকে একটা ফোন দেয়। ফোন দিয়ে আমাকে একটা কথাই বলে, তুমি তো আমার জীবনটা নষ্ট করলা। তখন তো আমি গুরু, আমার তো অবস্থা খুব খারাপ, একদিকে ওর বিয়ে আর একদিকেও আমাকে এভাবে বলতেছে। তখন গুরু আর তুমি ভাষাটা নেই, তখন তুই হয়ে গেছে আমি ওর কাছে, মানে খুব তেতো হয়ে গেছি আমি। তা আমি বললাম, দেখো আমি তোমাকে ছাড়ছি ঠিক আছে, তোমাকে ছেড়ে তো আমিও খুব ভালো নেই, আমি তো এখন বাসা থেকে আমি নিজেও বের হতে পারি না। তো একটা কথা, আমি তোমাদের ওদিক দিয়ে 2 বার আসছিলাম শহরে, পার্লারে আসছিলাম, তো আমার ইচ্ছা ছিল যে তোমাকে আমি একবার রাস্তায় পেতাম, তো তোমার সঙ্গে আমি চলে যেতাম, তোমার বাসায় যেতাম আমি। তো আমি বলি, দেখো আসলে যা হওয়ার হয়ে গেছে, এখন তো চাইলেও আর কিছু করার নাই এখানে। তো তারপর ফোনটা আমি কেটে দেই। সকালে ওর হাজবেন্ড যখন ওর বাসা থেকে ওর বাসা যখন মানে মেয়ে পক্ষ যখন যায়, তখন ওর বড় বোন ছিল, তাকে জানাইছে বিষয়গুলো। আসলে গুরু, এটা আমি একটা ভুল কাজ করছি আমি, কারণ প্রথম একটা মেয়ের মানে প্রথম দিনই তার স্বামীর কাছে আমি তা কালার করে দিছি আমি, এটা আমি কাজটা খুব খারাপ করছি আমি। এটা কি শুধুমাত্র ফারিয়াকে সুখী করো, মানে কথা দিয়েছিলেন সে কথা রাখার জন্য? জি গুরু। আচ্ছা, তারপর ওর আপুকে সবকিছু দেখায় যে দেখেন আপু ছেলেটাই। তারপর আমার মামাকে জানানো হয়েছে আবার, যে মামা আমাকে তো বগুড়াই, মামাকে জানানো হয়েছে। মামা জানানোর পর আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আমাকে, আতিক তুমি এসব আবার কি শুরু করছো তুমি? বললাম, মামা আসলে আমার তো কোনো দোষ নেই। তো মামা আবার আমার কথাগুলো রেকর্ড করতেছে, ওদেরকে শোনাবে। মামা, আমার তো কোনো দোষ নেই, আমি তো কিছু করতে চাইনি আমি, কিন্তু ওর রিকোয়েস্ট, একমাত্র ওর রিকোয়েস্টটা শেষ আশাটা রাখার জন্য আমি চেষ্টা করছি, শেষ অনুরোধ রাখার জন্য। তো আমার বলছে, ঠিক আছে, যা করছো ভালো করছো। ওর আব্বু আমাকে ডাকতেছে, দেখি যাই কি বলে আমাকে। তো মামা যাওয়ার পর কথা বলে আসে, কথা বলার পর আসে পরে সে সময় আবার থানায় আসবে, আমার নামে কেস করবে, আমি বিয়ের পর আবার ডিস্টার্ব করতেছি। তখন একটা বড় ভাইকে জানাই, এটা আমার অন্য বড় ভাই, আমাদের একই বংশেরই, মানে নিকটতম। তো তুই একটা কাজ আগে ভুল করলি, তুই বিয়ে করলে তুই আমাকে বললি না, তুই যদি বিয়ে করতি তুই আমাকে বলতি না কেন? তো সংসার আমি চালাতাম। মনে মনে আমি বলতেছি, এটা তো সবাই বলে। 2 মাস 4 মাস 6 মাস, তারপরে বাস্তবতা অনেক কঠিন। তো বললাম, ভাইয়া এর ব্যাপার এখনো কি করবেন আপনি করেন। তো যাই হোক, সেই বড় মানে ওর বাবা একটু ভয় পাইছে কেস করতে, মানে একটু অন্য কিছু ভেবে আর কেস টেস করেনি। তবে এই ভাইটা মাঝখানে একটা কথা আমি ছাড়ছে, ভাইয়াটা ওই কাহিনীর পরে ওকে ওতে পালায় নিয়ে আসার পরে ওই ভাইয়াটা ওদের বাসায় গেছিল একদিন আমার জন্য, যে আপনার মেয়েকে আপনি বিয়ে দিবেন কিনা আমার ভাইয়ের সঙ্গে। আচ্ছা আচ্ছা, তো ওরা পুরাতন কথা। জি, তা বলছে না, এখন এই সময় বিয়ে দেওয়া সম্ভব না। তারপর গুরু ওর বিয়েতে হয়ে যাওয়ার পর ও আর কোনোদিন কন্ট্যাক্ট করিনি, আমি আর কোনোদিন কন্ট্যাক্ট করিনি। তবে ওর বিয়ের পর ওর একটা বান্ধবী ছিল, সে আমাকে মানে একদম অতিষ্ঠ ডিস্টার্ব, আমাকে একদম অতিষ্ঠ করে ফেলতো আমাকে। তো আমি ওকে বললাম, আসলে তুমি আমার নাম্বারটা কই পাইছো আর তুমি আমার কাছে কি চাচ্ছ? তা বলতেছে, ভাই আমাকে নাম্বারটা দিচ্ছে আপনার সাথে কথা বলার জন্য, আর আমি একদিনের জন্য হলো আমি আপনার সাথে রিলেশন করবো। তুমি এটা কেমন? একদিনের জন্য হলো রিলেশন করবে? অদ্ভুত, প্রতিনিয়ত আপনি অদ্ভুত অদ্ভুত সব কথা বলছেন। ছোট্ট একটি বিরতির পর আমরা ফিরে আসবো, যেটি আসলে অদ্ভুত না, যেটা আমাদের অনুষ্ঠানের একটি অংশ। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি অদ্ভুত সব ভালোবাসার মোড় নিয়ে, আতিকের ভালোবাসার মোড় নিয়ে। The original Guru is back. ভালোবাসা মানুষকে কতটা হিংস্র করে তোলে, কতটা সাহসী করে তোলে। তা না হলে মানুষ কিভাবে বলতে পারে যে আমি আপনার সাথে একদিনের জন্য হলেও সম্পর্ক করতে চাই?
এটা কি হিংস্রতা নাকি এটা ভালোবাসা? সেই প্রশ্নটা আমার শ্রোতাদের উদ্দেশ্যে থাকলো, উত্তরটা আপনাদের কাছ থেকে জানবো আপনাদের কমেন্টসের মাধ্যমে। facebook.com/iloveDhakaFM সেই পোস্টে আপনারা আপনাদের মতামতগুলো জানান। অনুষ্ঠানের শেষ ঘন্টায় আমরা বর্তমানে আছি এবং বিশেষ বিশেষ মুহূর্তে আমরা আপনাদের কমেন্টসগুলো পড়ে শোনাবো। আতিক, তারপরে একদম শেষ ঘন্টায় আমরা আছি এবং শেষ মুহূর্তে আপনার সাথে বলুন। তারপর আমি আমার ফ্রেন্ডকে বলি, দেখো তুমি যেটা করতেছো সেটা তুমি ঠিক করতেছো না, আমার অনেক প্রবলেম আছে, তুমি আমাকে আর কোনদিন ফোন দিও না। তারপরেও না, ও তারপরেও অল টাইম আমাকে ফোন দিত, ডিস্টার্ব করতো। তো আমি একদিন ফারিয়ার বাবাকে ফোন দিই, সাহস করে, অনেক ভয়ে ছিলাম, তারপরে অনেক সাহস করে ফোন দিই আমি। দেখেন আঙ্কেল, এই অবস্থা, আপনার মেয়ে তো একটা মেয়েকে নাম্বার দিয়ে গেছে ওর একটা ফ্রেন্ডকে, ও তো আমাকে খুব ডিস্টার্ব করতেছে, আপনি একটু বিষয়টা দেখেন, আমার ফ্যামিলিতে অনেক প্রবলেম হচ্ছে, আপনি একটু আপনার মেয়েকে বলে ওকে একটু নিষেধ করতে বলেন। তা বলছে আচ্ছা ঠিক আছে। তো তারপরে না, কোনোভাবে থামে না, তারপরে ও ফোন দিতেই থাকে। তো আমার ফোনে একটা প্রবলেম ছিল, তখন ব্ল্যাক লিস্ট করা যেত। তো ওর বাবাকে আমি আর একদিন ফোন দিই, ফোন দেওয়ার পর বলি, আঙ্কেল আপনাকে সেদিন একটা কথা বললাম, সেটা কি আপনি বলছিলেন? তো বাবা আমাকে বলতেছে, দেখো যার প্রবলেম সে সলভ করবে, আমি কি করব? তখন কথাটা শুনে আমার খুব খারাপ লাগে। তখন আমি ওর বাবাকে এভাবেই বলি, দেখেন আঙ্কেল, আমি কিন্তু এতদিন আপনাদেরকে কিছুই বলিনি, পারলে অনেক কিছুই করতে পারতাম। আপনার মেয়ের সম্মান বাঁচানো যদি আমার ভুল হয়ে থাকে তাহলে এটাও মনে রাখেন, কিন্তু আমি যখন তখন অনেক কিছু করতে পারি আমি। আর আপনারা যে ঘটনাগুলো করছেন আমার সাথে, আমি কিচ্ছু বলিনি, শুধু আমার বাবা জানবে বলে, কিন্তু এখন আমার বাবা জানছে সবকিছু। এবার আমি এভাবে বলছি, যদি এবার পারেন এবার আমার সঙ্গে আসেন পাল্লা দিতে, আমিও দেখতে চাই আপনারা কত বড় হয়েছেন আপনারা। তো এইভাবে বলার পর আমি ফোনটা কেটে দিই। তারপরে বেশ কিছুদিন ওই মেয়েটাকে আমি একদিন একটু হালকা পাতলা একটু গালিগালাজ করি, তারপরে ওর ফোন দেয়নি। এভাবে ওর তো বিয়ের প্রায় 1 বছর পর আমাকে একদিন একটা ফোন দেয়, একটা রং নাম্বার থেকে ফোন আসে। 1 বছর পর? যেগুলো 1 বছর পর একটা ফোন আসে আমার নাম্বার, রং নাম্বার থেকে। আমি পরিচয় আমি কন্ট্যাক্টটা চিনতে পাইনি। তো ফোন দিয়ে অনেক কিছু জিজ্ঞেস করতেছে, আমি কেমন আছি, কি করি, কোথায় থাকি, অনেক কিছু জিজ্ঞেস করতেছে। তো আমি বুঝতে পারতেছিলাম না আসলে কে এটা। পরে কথা বলতে বলতে আমি এক সময় বুঝতে পারি যে আসলে কোনটা ওর মতো লাগতেছে। তা আমি বললাম, তুমি কি ফারিয়া? তো বলতেছে, ফারিয়া কে? না আমি তো ফারিয়া না। না আমার মনে হচ্ছিল যে তুমি ফারিয়া। তো তো কোনোভাবে স্বীকার হয় না। তো আমি বললাম যে তোমার হাজবেন্ডের নাম তো এইটা, আমি ওকে বলবো যে আসলে নাম্বারটা কার? তখন ও ভয়ে স্বীকার হয় যে হ্যাঁ আমি ফারিয়া। এতদিন পর কি মনে করে আমাকে ফোন দিছ? বলছে না তোমাকে খুব মিস করলাম, খুব মনে পড়লো তোমার কথা, কোথায় আছো এখন, কি করো, এসব কথা হলো না। বেশ কিছুদিন কথা বললো। তখন দেখলাম যে তখন ওর হাজবেন্ড আবার কারাগারে ছিল, যাই হোক যে কোনো বিষয়ে সেই টাইমটাতে। তো ওকে বললাম, দেখো এইভাবে আমার সাথে কথা বলো না, প্রবলেম আমার হবে না, প্রবলেমটা তোমার হবে, কারণ তুমি এখন একজন বিবাহিত স্ত্রী, তুমি একজন স্ত্রী এখন, তা আমি চাই না তোমার কোনো প্রবলেম হোক। তো তারপরে আমার সাথে কথা বলতো, মাঝে মাঝে ফোন দিয়ে কথা বলতো। তো একসময় আমি মামিকে বিষয়টা জানাই যে মামি ও তো আমাকে ফোন দেয় এরকম মাঝে মাঝে, তো এতে তো অনেক প্রবলেম হবে যদি কোনোভাবে জানতে পারে যে ওই আগ্রেসের সাথে কথা বলতেছে। তো মামিকে বিষয়টা জানাই, মামি জেনে একটু টেনশনে পড়ে যায় আসলে আবার কি শুরু হচ্ছে সব। তো মামি ওকে পরে মনে নিষেধ করছে, বা আমিও অনেক কয়েকবার নিষেধ করছি। নিষেধ করার পর ও মোটামুটি আমাকে আর কোনোদিন ফোন দেয়নি পর্যন্ত, বা আমি কখনো ট্রাই করিনি। হ্যাঁ আসলে সেটা আমি নিজে সহ্য করে নিছি। আমার একটা প্রশ্ন, ওর হাজবেন্ডকে তো আপনি চিনতেন, ওর আপনার কাছের বড় ভাই ছিল, যে আপনাকে ছোট ভাই হিসেবে অনেক ভালোবাসতো। আপনার এসএমএসটি যখন সে পেল, তারপর আপনার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করার চেষ্টা করেনি কিংবা বলেনি যে তুই কেন এই কাজটি করলি? না গুরু, কোনোদিনই? বিয়ের পরে না, ওনার সাথে আমার কোনো আর কথাই হয়নি আমার। মানে বিয়ের পর আর কখনো যোগাযোগ হয়নি? না গুরু। আচ্ছা। কিন্তু গুরু ওখানে একটা এমন হতে পারে, যেহেতু তার সাথে আমি আগে কথা বলতাম ওই ভাইয়ের সাথে, হয়তোবা প্রায় অনেক দিনের ডিস্টেন্স, ওনার সাথে কথা হয় না, হয়তোবা সিম চেঞ্জ হতে পারে, বা হয়তোবা নাম্বার রিপ্লেস করতে পারে, এমন তো হতে পারে যে আমার নাম্বারটা তার সেভ করা নাই। আচ্ছা, আমার এখন একটি প্রশ্ন, আপনার পুরো ভালোবাসা মহাকাব্য তো আমরা শুনলাম, এখন এভাবে আপনার দিন যাচ্ছে আর যোগাযোগ নেই, আপনি কি সত্যিকার অর্থে
ভুলতে পেরেছেন? সত্য কথা বলবেন, মানে এই মুহূর্তে যে প্রশ্নটি করেছি শুধুমাত্র আপনার মনের উত্তরটা আপনি দেবেন, কোনো কিছু ভাবনা চিন্তা। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, সে আলোচনা করব। মনের সঠিক এবং সত্য উত্তরটা দেবেন। আপনি কি ফারিয়াকে ভুলতে পেরেছেন? গুরু আসলে আমি ভাবছি আসলে যে ওর বিয়ে হয়েছে, এখন তো আর কিছু আমার পুরো থেকে লাভ নেই, বা আমি তো ও আসলেও তো আমি আর ওকে গ্রহণ করবো না, বা ও তো আর আসবে না আমার কাছে, আমি এমন আশা করি। যার জন্য আসলে আমি ভাবছি যে ওকে মনে রাখার থেকে কষ্ট করে ভুলে যাওয়াটাই বেটার হবে আমার জন্য, মঙ্গলদায়ক হবে। ভুলতে পেরেছেন? মোটামুটি গুরু বলতে পারছি। প্রায় 4 বছরের ঘটনা, তো 4 বছর আগে ঘটনা। মানে আমি একটা শব্দ আজকে বারবারই বলেছি যে মানুষের জীবন কত বৈচিত্র্যময়, মানুষের ভালোবাসা কত বৈচিত্র্যময়। শুরুর দিকে যখন আপনি কথাগুলো বলছিলেন তখন কিন্তু আসলে এরকম ভাবিনি যে এরকম হতে পারে। আমার একটি প্রশ্ন, একটি না, বিশেষ করে কয়েকটি প্রশ্ন আছে। আমি আশা করব আপনি সঠিক উত্তরগুলো আপনি আমাকে দেবেন, যেহেতু সাহস করে আপনি এসেছেন, আপনার নাম পরিচয় দিয়েছেন, এখন পর্যন্ত বিশ্বাস করছি, এটাও বিশ্বাস করছি এখন যে প্রশ্নগুলো করব সেটার সঠিক উত্তর আপনি দেবেন। ফারিয়াকে গ্রহণ না করার অন্যতম কারণ কি ছিল? সেটা কি শুধুমাত্র আপনার ক্যারিয়ার নাকি অন্য কোনো বিষয়? আমার ক্যারিয়ারটা বিশেষ করে বেশি ছিল। আচ্ছা, মানে মূলত আপনার ক্যারিয়ারটা ছিল যে আমি যদি এখন তাকে বিয়ে করি আমরা সুন্দরভাবে আমাদের জীবনটাকে গড়তে পারবো না। আচ্ছা, এই কাজটি কেন আপনি করেননি? ফারিয়াকে বুদ্ধিটি কেন দেননি কিংবা উপদেশটি কেন দেননি যে তুমি তোমার পরিবারকে বলো যে তুমি এই মুহূর্তে বিয়ে করবে না, তুমি লেখাপড়া করবে? কারণ ফারিয়ার যে বয়স আসলে এখন বিয়ে দেওয়ার মতো বয়স না। আর বর্তমান সময়ে মোটামুটি মানুষ তো এখন এই বিষয়গুলো থেকে কিছুটা হলেও শিখতে পেরেছে যে বাল্য বিবাহ কিংবা অল্প বয়সে এখন মেয়েদের বিয়ে দেয় না, কিংবা মেয়েরাও বিয়ে করতে চায় না, মোটামুটি একটা সময় যাওয়া না পর্যন্ত। আর সেই সময় আসতে ফারিয়ার এখনো মোটামুটি বেশ একটা সময় ছিল। আপনি তো ফারিয়াকে বলতে পারতেন যে ফারিয়া তুমি আমাকে বিয়ে করো, কিন্তু এই মুহূর্তে সম্ভব না, আমি চাইলেও তোমাকে গ্রহণ করতে পারবো না, তুমি তোমার পরিবারকে যে কোনো ভাবে বোঝাও, আমাকে একটা সময় দাও, সেই সময় পর আমি তোমাকে বিয়ে করব, পরিবারে বলে বিয়ে করব। সেই সুযোগটি কেন আপনি তাকে দেননি কিংবা আপনি নেননি? গুরু, তাকে আমি এটাও বলছিলাম, কিন্তু আমাকে একটা কথাই বলছিল বারবার যে আমার ফ্যামিলি কখনো রিলেশনটা মানবে না। ঠিক আছে, মানবে না বুঝলাম, তারপরে তুমি থাকতে পারতা, তোমাকে যদি এখন বিয়ে দেয়, তুমি এখন ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তুমি যদি ইচ্ছা করতা তুমি জোর করে আরো 2 বছর তুমি থাকতে পারতা। কিন্তু গুরু সেটা হয়তো থাকতে পারতো, বাট যখন এই সিচুয়েশনটা আসলো, আমার কাছে পালায় আসলো, তখন তার ফ্যামিলি ওকে আর বললেও তো রাখবে না। আচ্ছা, উত্তর পেলাম। আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে শুরু থেকে আপনি যে কথাটি বলেছেন যে আপনি মোটামুটি আপনার জীবনকে নিয়ে চিন্তা করতে একটু ভালোবাসেন প্রথমে, যে নিজে কি হতে পারে, নিজের জীবনটা কেমন থাকতে পারে, কেমন হতে পারে, এবং খুবই চমৎকার একটি ভাবনা। প্রত্যেকটা মানুষ যদি অন্তত নিজের জীবনকে নিয়ে একটু ভাবে, থেকে মুক্তি পাওয়ার একটি উপায় থাকে। অনেক ক্ষেত্রে আমরা ব্লাইন্ড, যে শব্দটি আমরা বলি যে অন্ধ ভালোবাসা, অন্ধ ভালোবাসার কারণে আমরা নিজেকে নিয়ে ভাবতে ভুলে যাই। কারণ চোখ বন্ধ থাকে তো আমরা বুঝে উঠতে পারি না যে আমাদের জীবনটা কোথায় দাঁড়াতে পারে আর 5টা দিন পর, 10টা দিন পর, আর 5টা বছর পর। অন্ধত্বের কারণে আমরা আসলে বুঝে উঠতে পারি, মনের অন্ধত্বের কারণে, আসলে এটা চোখের অন্ধত্ব না। কিন্তু আপনার সেই বোধ, সেই চিন্তা শক্তিটা খুব প্রখর ছিল, যে কারণে আপনি ভেবেছিলেন যে এখন যে দুর্ঘটনাটা আমি করতে পারি তার ফলাফলটা কত ভয়ঙ্কর হতে পারে। আবেগে আসলে জীবন চলে না, এটা আমি বারবারই বলি। সেখান থেকে আপনি নিজেকে মুক্ত রেখেছিলেন। কিন্তু আরেকটি প্রশ্ন থাকতে পারে আমার, যে আপনি যদি এতই বাস্তববাদী হন, তাহলে শুরুর দিকে যখন তার জন্য এত অপেক্ষা, সেই স্কুলের সামনে, রাস্তার সামনে প্রতিনিয়ত দাঁড়িয়ে থাকা, চায়ের মোড়ে প্রতিনিয়ত অপেক্ষা করা, বছর প্রায় 1-1.5 বছর ধরে তার তাকে চিলতে দেখার জন্য 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা, এই পাগলামিগুলো কেন করেছিলেন যদি এতই বেশি বাস্তববাদী হন? নাকি তখন ভাবেননি যে ভালোবেসেছি কিন্তু এখন বিয়ে করতে হতে পারে, এরকম চিন্তাটা আসেনি? কোনটা? আসলে গুরু, কাহিনী মতো একটা আপনি কথা তখন বললেন যে আসলে ফারিয়া আগে কি ছিল আর পরে কি হয়ে গেল। আমি তো ফার্স্ট টাইমের দিকে ওকে অনেক ভালোই বাসতাম, আমি বিয়ে করতাম, কিন্তু ওই সময়টা আমার জন্য উপযুক্ত ছিল না। আচ্ছা, তার মানে আপনি যখন ভালোবেসেছেন তখন আপনার কাছে মনে হয়েছে যখন ভালোবাসতে পারি, এবং তখন আপনার কাছে এটাকে অন্যায় বলে মনে হয়নি। একটা সময় যাওয়ার পর আপনি তাকে বিয়ে করতেন, ওই স্বাভাবিক চিন্তাই আপনার ছিল। আবার যদি আপনি জানতেন যে এখনই বিয়ে করতে হবে, হয়তো আপনি এই পথে আসতেন না, এরকম কি? জি গুরু। বিয়ের পরবর্তী সময়ে আপনি যেটা করেছেন, যে পরিচয়টা আপনি দিয়েছেন যে তার সাথে যোগাযোগ রাখতে চাইলেও আপনি পরবর্তীতে ভেবেছেন যে না, সে এখন অন্যের স্ত্রী, অবশ্যই এই যোগাযোগটা
শুভকর কিছু হবে না ভবিষ্যতের জন্য। সেটাও আপনি একটি সুন্দর মনের পরিচয় দিয়েছেন, সুন্দর চিন্তার। আরেকটি বিষয় যেটা শেষকালে যে ঘটনাটি আপনি ঘটালেন এসএমএসটা দিয়ে, এখানে কি পুরোপুরি তার ছিঁড়ে গিয়েছিল আবার? গুরু আমি পরে আসলে তখন বুঝতে পারি, তখন আমি অটোমেটিক একটু খারাপই ছিলাম অবস্থা আমার, কিন্তু আসলে আমি পরে বিষয়টা বুঝতে পারি আসলে কাজটা আমি খুব জঘন্য কাজ করছি, মানে আমার রিলেশনশিপের মধ্যে এই কাজটা আমি সবথেকে খারাপ কাজ করছি। আমি গায়ে হাত তোলাটা ভালো কাজ ছিল না। আমি জানি, আমি বুঝতে পারছি যে আপনি উত্তেজিত হয়ে গিয়েছিলেন, কিন্তু আসলে আপনি যে কজগুলো দেখিয়েছেন, যে কারণগুলো দেখিয়েছেন, আপনি কিন্তু সেরকম কোনো প্রমাণ পাননি যে ফারিয়ার সাথে অন্য কোনো ছেলের, কিন্তু আপনি কখনো কোনো প্রমাণ পাননি। পেয়েছেন? পাননি তো, যে কোনো ছেলের সাথে তার কোনো সম্পর্ক, কোনো এসএমএস, কোনো ফোন আপনি দেখেননি। আপনার ধারণা ছিল, কিন্তু সে ধারণার তো কোনো প্রমাণ আপনার কাছে মেলেনি। তো সেই ক্ষেত্রে গায়ে হাত তোলাটা আসলে শুভকর কিছু ছিল না। কারণ হতে পারে আমরা অনেক সময় চাই যে আমি যাকে ভালোবাসি সে আমাকে একটু সময় দিক, ঘন্টার পর ঘন্টা কথা বলুক, একটু হাত ধরে হাঁটে, কিন্তু সবসময় আমরা কিন্তু সেরকম হতে নাও পারে। তো সেই ক্ষেত্রে গায়ে হাত তোলাটা আমি মানে ব্যক্তিগতভাবে মেনে নিতে পারিনি। হতে পারে যে ওই সময় আসলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারেননি। মানুষ তো, দিন শেষে আমরা মানুষ, আমাদেরও জেদ কাজ করে, ক্রোধ কাজ করে। খুব স্বাভাবিক, কিন্তু স্বাভাবিকতার মাঝখানেও যে কাজটি আপনি করেছেন আমি ব্যক্তিগতভাবে সেটাকে সাপোর্ট করতে পারি না। অন্যথায় আপনি এখন পর্যন্ত যতটুকু আপনি আপনার ভালোবাসার কথার পরিচয় দিয়েছেন, তাতে এখন পর্যন্ত আপনাকে আমার মনে হয়েছে যে না, আপনি অন্য সবার থেকে একটু আলাদা। হয়তো আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমরা এরকম ঘটনা অনেক শুনেছি যে আবেগের বশে বিয়ে করে ফেলতো, বিয়ে করার পরে হয়তো একটা সময় যাওয়ার পর বলতো যে আমি কোথায় যাব, কি করব, এবং সেই ক্ষেত্রে জীবনটা আসলে একটা বড় প্রশ্নের সামনে এসে দাঁড়ায়, যেখান থেকে নিজেকে সংশোধন করার মতো খুব একটা সময়ও থাকে না। আমার জীবনে যতগুলো আমি স্টোরি এরকম দেখেছি, যে আমি যেটা বলি যে অপ্রাপ্ত সময়ে অপ্রাপ্ত সিদ্ধান্ত নিলে যেন মতো যথাযথ সুযোগটা আমাদের কাছে থাকে না। প্রত্যেকটি বিষয়ের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময় পর্যন্ত ধৈর্য ধরে থাকাটা এবং সঠিক বুদ্ধির পরিচয় দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। জীবনটা যদি একবার পিছলে যায়, সেখান থেকে উঠে দাঁড়ানো খুব কঠিন। এই মুহূর্তে যত শ্রোতা শুনছেন সবাইকে বলি, প্রতিনিয়ত ভালোবাসার কারণে আমাদের চোখে যে রঙিন চশমা থাকে, সেই রঙিন চশমায় আমরা দুনিয়াটাকে অনেক রঙিন দেখি, কিন্তু দুনিয়াটা বাস্তব জীবনে এতটা রঙিন না, খুব কঠিন, খুব কি বলবো, যে শুষ্ক একটি দুনিয়া আমাদের সামনে থাকে, যেখানে ভালোবাসার জায়গাটা বাস্তবিক দুনিয়াতে খুব অল্প। ভালোবাসা তখনই আপনার সামনে পরিপূর্ণভাবে ধরা দিতে পারে যখন আমরা আমাদের জীবনের সিদ্ধান্তগুলো সঠিকভাবে নিতে পারি। ভালোবাসার কারণে অধিকাংশ চশমার কারণে আশপাশের সবকিছুকে অনেক রঙিন মনে হলো, বাস্তব জীবনে এই রঙিনের আসলে খুব একটা অস্তিত্ব নেই। তাই আতিকের কথা শুনে যদি একটু হলেও আপনারা বুঝতে পারেন যে সময়ের কাজ সময়ে করা উচিত, সঠিক সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্তে নেওয়া উচিত, সঠিক সময়ে নেওয়া উচিত। কষ্ট হয়, আতিকেরও কষ্ট হয়েছে, কষ্ট হচ্ছে, খুবই স্বাভাবিক। আতিক আমার সামনে বসে আছে, ও যখন কথাগুলো বলছে চোখ দিয়ে জল পড়ছে না, কিন্তু তার মুখটা অনেক গভীর। আমি জানি কথাগুলো যত সহজে আমরা শুনছি আমাদের কান দিয়ে, ওর মুখ দিয়ে বলতে ততটা সহজে হয়তো আসছে না। যার জীবনে ঘটে একমাত্র সেই জানে। কিন্তু তারপরও কিন্তু আতিক পেরেছে, কারণ তার ভেতরে একটি প্রবণতা ছিল প্রচন্ড মাত্রায় নিজেকে ভালো রাখার এবং ভবিষ্যৎটাকে একটু দেখতে পারার। আমি একটি কথা প্রায় বলেছি, বলতে বলতে আমার মুখ ব্যথাও হয়ে যায় অনেক ক্ষেত্রে। আপনারা পছন্দ করলেও বলবো, পছন্দ না করলেও বলবো, ভবিষ্যৎটাকে একটু দেখার চেষ্টা করুন। আতিক ভবিষ্যৎটাকে একটু দেখতে পেরেছিল যে এই মুহূর্তে যদি সে বিয়ে করে ফেলে তাহলে 2 দিন 3 দিন ভালো চলবে, বড় ভাই 2 দিন 3 দিন খাওয়াবে, 4 দিন বন্ধু বান্ধব খাওয়াবে, 5 দিনের দিন সবাই বলবে, মাফও চায় দোয়াও চায়। কি আতিক, তাই না? জি গুরু। সবাই তাই বলতো যে আতিক ভাই মাফও চায় দোয়াও চায়, তুই আর কত আমাদেরকে ভাঙাবি। জীবনটা এটাই, বাস্তব এটাই। যারা বলবেন কিংবা বলতেন তাদেরও দোষ দিয়ে লাভ নেই, কারণ তারাও ইমোশনালি বলে ফেলেছে, ছোট ভাই কিংবা বন্ধু বলে ফেলেছে। কিন্তু বাস্তবটা বললাম না, বাস্তবটা এত রঙিন না, বাস্তবটা খুব কঠিন। যারা আমরা বাস্তব দেখেছি কিংবা দেখছি তারাই জানি। তো সেই ক্ষেত্রে আতিকের হাজারো কষ্ট লাগলো, হাজারো খারাপ লাগলেও ও কিন্তু নিজেকে বোঝাতে পেরেছে যে না, এই মুহূর্তে ভালোবাসার বিসর্জনটাই হয়তো আমাদের দুজনের প্রতি সম্মান বাঁচিয়ে রাখবে।
ভালোবাসা বাঁচিয়ে রাখবে। যতটুক বলেছে সেখানে মান অভিমান ছিল, ভালোবাসা ছিল, ঘৃণা ছিল না। আমার স্টুডিওতে বসে অনেকে কিন্তু এমন কথা বলেছেন যেখানে একজন আরেকজন মানুষকে ভালোবেসে কত কিছু করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু দিন শেষে ঘৃণা জন্মে গেছে। ওই যে অপ্রাপ্ত সময় অপ্রাপ্ত সিদ্ধান্তের কারণে তার জীবনে আসলে সুখ আসার কথা থাকলেও সুখ আসেনি। আতিক বাস্তব জীবনে হয়তো কষ্ট আছে, কিন্তু কষ্টটা একটা সময় ঠিকই মুছে যাবে। সময় মানুষকে সবকিছু ভুলে যেতে সাহায্য করে। আতিক আজকে এসে তার ভালোবাসার কথা বলছে, কিন্তু সে ভালোবাসাতে কিছুটা হলেও স্নিগ্ধতা আছে, সে ভালোবাসাতে কিছুটা হলেও মান অভিমান আছে, কিন্তু ঘৃণা নেই। ভালোবাসার প্রতি যদি ঘৃণা জন্মে যায় তাহলে তা খুব ভয়ঙ্কর। আমার মনে হয় যে আতিকের কথা শুনে আমরা আজ অনেকেই যে একটু ভাবনা চিন্তা করে কাজ করলে মন্দ কি, একটু ভেবে যদি কাজ করি মন্দ কি। যে কারণে অনেক সময় অনেক বন্ধুরা আমাদেরকে বলেন যে গুরু, ভালোবাসাটা কি তাহলে অঙ্ক? ভালোবাসাটা কি তাহলে হিসাব বিজ্ঞান? হতে পারে ভালোবাসাটা অঙ্ক, হতে পারে ভালোবাসাটা হিসাব বিজ্ঞান। আমি এত কিছু বুঝি না, আমি শুধু এতটুকু বুঝি নিজেকে আগে ভালোবাসি। যে ভালোবাসার কারণে নিজের অস্তিত্ব বিলীন হয়ে যায়, যে ভালোবাসার কারণে নিজের স্বপ্ন চুরমার হয়ে যায়, সেই ভালোবাসা দিন শেষে কিন্তু থাকে না, আসলেই থাকে না। ভালোবাসাও টিকে থাকে অনেক কিছুর উপরে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ক্যারিয়ার, অন্যতম একটি হচ্ছে টাকা পয়সা, অন্যতম একটি হচ্ছে আমার পরিবার এবং তার মান সম্মান। সবকিছুর উপরই ভালোবাসার অস্তিত্ব টিকে থাকে। একটা একটা করে অস্তিত্ব যখন হারিয়ে যাবে, ভালোবাসা হারিয়ে যাবে। এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে যত দ্রুত আমরা বুঝতে পারবো তত দ্রুত হয়তো আমরা ভালো থাকতে পারবো। কষ্ট হবে, দিন শেষে ভালোবেসে ভালো থাকাটা খুব জরুরি আমার কাছে মনে হয়। বাকিটা হয়তো একান্ত আপনাদের ভাবনা। আপনাদের ভাবনাগুলো আমরা জানবো facebook.com/iloveDhakaFM। এখানে মতামত করে আপনি আপনার ভাবনাগুলো আমাদেরকে জানান। সে ভাবনাগুলোর টুকরো টুকরো খবরগুলো আমরা পড়ে শোনাবো অনুষ্ঠানের বাকি সময়গুলোতে। আতিক, বিদায় বেলায় যদি আপনি কিছু বলতে চান শ্রোতাদের উদ্দেশ্যে, কিংবা আপনার জীবন থেকে যদি আপনি কিছু বলতে চান আমাদের বন্ধুদের উদ্দেশ্যে। এখন গুরু, আমি বিদায় করে শুধু একটা কথাই বলতে চাই। আসলে যারা শ্রোতা আমাদেরকে শুনছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি। আসলে যেটাই করেন কিছু করার আগে নিজের লাইফটাকে নিয়ে একবার ভাবে দেখেন যে আসলে কাজটা আপনি ঠিক করতেছেন কিনা ভুল করতেছেন, তারপর আপনি কাজটা করেন। হয়তো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, হয়তো বা আমি বিয়েটা কেন করলাম না, এটা একটা প্রশ্ন থাকতে পারে। আসলে নিজের লাইফটাকে আগে ভাবেন আর কোনটা ভুল করতেছেন। আশা করি আমাদের শ্রোতারা সেটা ভাববে এবং ভেবে তাদের ভাবনার উত্তরগুলো আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবে facebook.com/iloveDhakaFM। ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর। আতিক আমাদের কাছে একটি অনুরোধ করেছিলেন, একটি অনুরোধ ছিল আপনার, সেই অনুরোধটা যদি আপনি বলেন। একটি আবদার ছিল, মূলত অনুরোধ বলবো না, একটি আবদার ছিল। গুরু, একটা আবদার। আমার একটা বেস্ট ফ্রেন্ড, অবশ্যই লোক আমাকে তুমি শুনতেছো, তুমি আমাকে, আমি জানি তোমার জন্য গানটা বলা। এখানে আর উদ্দেশ্য আর একজন আছে, জানি না সে আমাকে শুনছে কিনা, সে নিশ্চয় বুঝতে পারতেছে। তার নামটা বলিয়ে দেই। বলো। আফসানা। ইনি কে? মানে নতুন কেউ? জি গুরু, নতুন। আচ্ছা, নতুন কোন মানুষ আপনার হৃদয়ে জায়গা করেছে, সে কি সেই আফসানা সব জানে? না জানলো আজকে তো হয়তো সব জানছে। আচ্ছা, তাকে কি জানানোর জন্য আজকে আসা, নাকি একসাথে দুটো, যে পুরনো ভালোবাসার কথাকেও স্বীকার করা এবং আফসানাকেও জানানো? হ্যাঁ, তাকে আমি কখনো বলি নাই ঘটনাটা, আজকে হয়তো সে শুনছে। কতদিনের সম্পর্ক নতুন করে? গুরু, এটা বেশি না, এটা আপনার হচ্ছে 18 সালে মার্চ থেকে স্টার্ট। আচ্ছা, বেশি দিন না, মার্চ মাস, 4-5 মাস। আফসানা আজ সব জানলো। জি গুরু। যদি কালকে সে আপনাকে বিয়ে করতে বলে কি করবেন? গুরু, এখন আর ভাববো না কিছু, এখন বিয়ে করবো। এখন বিয়ে করবেন? এখন আর ভাবার কিছু নাই গুরু। কেন? মানে এখন এস্টাবলিশড আপনি? মোটামুটি, হয়তো পুরোপুরি না, কিন্তু মোটামুটি চলার মতো। মোটামুটি চলার মতো। আচ্ছা, তার মানে যেটা আজকে থেকে, মানে ফারিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা ছিল তার থেকে আপনি নিজেকে অনেকটা বেশি গুছিয়ে নিয়েছেন, কারণ আপনি একটি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনার লেখাপড়াও তো শেষ।
না গুরু, লেখাপড়া ডিপ্লোমা শেষ, বিএসসিতে ভর্তি হবো। আচ্ছা, ডিপ্লোমা, আপনি বেসরকারি ফার্মে কাজ করছেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে পান, আপনি আর এবার তাকে হাতছাড়া করতে চান না। তার কারণ হচ্ছে যে নিজেকে মোটামুটি ওই জায়গাতে নিয়ে গেছেন যে জায়গাতে হয়তো আপনি ভালো থাকতে পারবেন মনে হচ্ছে আপনার, এটা কি কারণ? জি গুরু। আচ্ছা, আমরা দোয়া করি যে নতুন যে মানুষটি আপনার হৃদয়ে এসছেন, যে মানুষটি আজ শুনলেন আপনার ভালোবাসার কথা, সেই ভালোবাসার কথা শুনে আপনাকে সম্মানের চোখেই দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলো আপনার সাথে সে সরাসরি করবে। কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি যে কথাগুলো আজ বলেছেন, যদি কোনো মানুষ আপনাকে সঠিকভাবে বুঝতে পারে তাহলে সে আপনাকে সম্মানই করবে, আমার কাছে মনে হয়। আর একান্ত যদি ব্যক্তিগত কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের উত্তরটা সে আপনাকে একান্ত ব্যক্তিগতভাবেই করবে, এবং আপনিও আশা করি সৎ উত্তর তাকে দেবেন। ভালো থাকবেন, আপনাদের ভবিষ্যতের জন্য দোয়া থাকলো। একবার কষ্ট পেয়েছেন, আর একবার যেন কষ্ট না পান, অন্তত এবার যেন সার্থক হয় আপনাদের ভালোবাসাটা, দোয়া থাকলো। আর সে আফসানাকে উদ্দেশ্য করে কি কোনো গান? আফসানা প্লাস আমার একটা বেস্ট মেয়ে ফ্রেন্ড লুপনা, যে আমাকে শুনছে, সে রিকোয়েস্ট আমাকে করছে। আচ্ছা, তাদের জন্য আর কি আসলে। আচ্ছা, আমরা 1-2 লাইন একটু শুনি। যদি হিমালয় হয়ে দুঃখ আসে এ হৃদয়, সে কিছু নয় শত আঘাতেও নিঃসজে আস তারাবার হারানোর ভয়, কি ভুলে আমি এত শুনেছি অতীতের কথা, জানতেও পারবে না কেউ তা, জানতেও পারবে না কেউ তা। নদীর মতো শীতে আমি তোমার থেকে দূরে হেঁটে চলে গেছি রোজ, কোথাও যাইনি, সাথেই আছি, সাথেই ছিলাম, সব সময় সাথেই থাকবো। আর সাথে নিয়ে এসেছি বৃষ্টি, এবং অবশ্যই আমাদের সবার প্রিয় গুরুকে। তবে গুরুর কাছে যাবার আগে কিছু কমেন্ট পড়বো। গুরু, পড়বো কি? অবশ্যই অবশ্যই কমেন্টস পড়তে হবে, তাহলে শ্রোতারা কিন্তু তোমাকে রাখবে না। আসলেই তাই, কারণ অনেক অনেক কমেন্ট এসে জমা হয়ে গেছে। দ্রুত পড়ে ফেলো। মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মামুন আছেন আমাদের সঙ্গে, আছেন রাজ, আমাদেরকে লিখেছেন দোয়া, তারপরে লিখেছেন মোহাম্মদ ওবায়দুল হক খন্দকার, ইয়াসিন শুভ আছেন সাথে, জাহিদুল ইসলাম জাহিদ লিখেছেন ভালোবাসাটা হলো গোলাপের মতো, যা ধরলেও বিপদ, না ধরলেও বিপদ। বরাবরের মতো আছেন সাথে তনিমেশ রয়। তাহসান ফয়সাল লিখেছেন সমাজ কি বলবে, পরিবার মেনে নিবে না, শুধুমাত্র এই অজুহাতের কারণে হাজারো ভালোবাসার গল্পগুলো। এটাই বাস্তবতা, কারণ আমাদেরকে না পরিবার নিয়েই থাকতে হয়, সমাজকে নিয়েই থাকতে হয়। খুব বললেও আসলে আমরা সমাজের সকল নিয়মকে চাইলেই একদিনের ভেতরে ভাঙতে পারবো না, এতটা সহজ বিষয় না, তাই কিছুটা হলেও সত্য। রাইট। ঈশান লিখেছেন গুরু এবং আপু কেমন আছেন, আমি খুলনা থেকে ঈশান। ভালো আছে ঈশান, ভালো আছি। সাকিব আল মাহমুদ লিখেছেন অদ্ভুত জীবন কাহিনী, ভালোবাসার কাহিনী, আজকের গল্পকে নিয়ে। আজাদ লিখেছেন খুব কষ্ট লাগলো শুনে। আমাদের কষ্ট লেগেছে, কিন্তু এখন তো আবার সে ভালো আছে, মানে সে নতুন করে তার ভালোবাসার মানুষকে পেয়েছে, তো আমরা তার জন্য দোয়া করি। মিলন লিখেছেন গুরু আমার লাভ স্টোরিটাও প্রায় এমনই ছিল, প্রথম বিয়ের পরে তার আশায় ছিলাম, বাট শেষবার পাওয়া হয়নি। লাভ ইজ পেইন। ওকে। ফায়েজ আহমেদ লিখেছেন হাই, হ্যালো। এস এম সোহান লিখেছেন গুরু অনেকদিন পর শুনছি, কেমন আছেন? ভালোবাসার বাংলাদেশ, আমার ভালোবাসার বাংলাদেশ, আমার ভালোবাসা হারিয়ে গেছে। আচ্ছা। অপু লিখেছেন হোক ছেঁড়া ফাটা অতীতের পাল, হারাবার ভয় ছেড়ে দিয়েছে হাল। বাহ, বেশ কাব্যময়। হ্যাঁ, বেশ কাব্যময়। লেলিন আদনান লিখেছেন অনেক খারাপ লাগলো ভালোবাসার গল্পটা এখন পর্যন্ত শুনি। ওকে। পন্টি লিখেছেন আমাদেরকে, মোহাম্মদ পন্টি, ভালোবাসতে সবাই পারে না, যেখানে ভালোবাসা আছে সেখানে নিজের কাছে একটা অনেস্ট। ওয়াহিদ রহমান লিখেছেন ভালোবাসা স্বপ্নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র, কিন্তু সময়ের কাছে পরাজিত, বাস্তবতার কাছে অবহেলিত। সোহেল রানা লিখেছেন হাই গুরু কেমন আছেন, আমি রংপুর থেকে বলছি। কমেন্ট কোনোদিন পড়েন না, আমি নিয়মিত আপনাদের পূর্ণতার দোষ, আমি কিন্তু পড়ে দিয়েছি, আর আমার দোষ নেই। আলোয়ার আহমেদ
শাফি লিখেছেন, আসলে কিছু মানুষ এরকমই হয় ভাই। আচ্ছা, এটা মনে হয় আমাদের আজকে অতিথিকে উদ্দেশ্য করে লেখা। সাথে অনেকে আছে। মোহাম্মদ মামুন লিখেছেন, আমাদেরকে লিখেছেন আশা নাইম সাহা, সাথী তোর জন্য মোর গুরুকে পাওয়া, তোর জন্য মোর এই প্রোগ্রাম শোনা। আচ্ছা, সাথীকে আই লাভ ঢাকা এফএম, আই লাভ গুরু এন্ড আপু। থ্যাংক ইউ, আমরা আপনাদেরকে অনেক ভালোবাসি। উই লাভ ইউ অল টু। মোহাম্মদ সুলাইমান কিং লিখেছেন, আমার কমেন্ট পড়েন না কেন? পড়ে দিলাম। মাসুদ মিজু লিখেছেন, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। উপরের লাইন পড়েছে সে আমার কে? আচ্ছা আচ্ছা, সে আপনার কেউ না ভাই। সুন্দর একটি কবিতা। সাথে আছেন মাসুম খান, লিখেছেন সুমাইয়া রহমান, জাহিদ আয়ার। তারপরে আমাদেরকে লিখেছেন রাহাতুল ইসলাম রাহাত, কমেন্ট করেছেন আনিতা। পুরো স্টোরিটা শুনলাম, খুবই ভালো ছিল স্টোরিটা, ধন্যবাদ। রায়হান কাজী লিখেছেন, আমার মৃত্যুতে তোমার সব রাগ অভিমান শেষ হয়ে যাবে, কষ্ট হয় গুরু। এরকম কষ্টের কথা শুধু নিজের মনের ভেতর লুকিয়ে রেখে তো লাভ নেই, আমরা বিস্তারিত জানতে চাই, বিস্তারিত শোনাতে চাই। তা আপনি আমন্ত্রিত হট সিটে, আর তার জন্য যা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে ওজি স্পেস দিয়ে নাম, লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। যদি সত্যিকার অর্থেই আপনার মনে হয় যে আপনি ভালোবেসেছেন, কোনো পাপ করেননি, কোনো অন্যায় করেননি, সে ভালোবাসার কথা জানাতে আপনি আমাদের স্টুডিওতে, আমরা আপনাকে স্বাগত জানাতে চাই। কিন্তু ইচ্ছাটা আপনার থাকতে হবে, বাকি দায়িত্ব আমার। কিন্তু ইচ্ছাটা থাকলে হবে না, সেই ইচ্ছার জন্য ইচ্ছা প্রকাশ করাটা জরুরি। আর তার জন্য নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। 16260 নাম্বারটি আরেকবার বলে দিলাম। আমাদেরকে লিখেছেন এআর তানভীর, আপু তুমি যখন অন্য কারো কমেন্ট পড়ো তখন অনেক জেলাস ফিল করি। আমাদেরকে লিখেছেন তারেক আজিজ চৌধুরী, কবিতা লিখেছেন, তবুও বলো লিখতে জানো কি তুমি, হৃদয় কাঁদে। আচ্ছা, কেউ আমার জীবনী ভেবে নেয়, কেউ বা ডাকে কবি, আমি শুধুই খুঁজে ফিরি অচেনা কিছু ছবি। বাহ, খুব চমৎকার। আহসান নূর লিখেছেন, ভালোবাসা হলো মনের মাঝে কারো ছবি এঁকে রাখা, তার যত্ন করা। আচ্ছা, কারো ছবি, ওকে, তাকে মূল্যায়ন করা, তার সম্মান রক্ষা করা, ভালোবেসে যাওয়া। আমার মনে হয় যে আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আর একটা বিরতির পরপরই আমাদের অনুষ্ঠানও প্রায় শেষের পথে। তো আমরা আসলে সেদিকেই পা বাড়াই। রাত 2টো বাজতে আর মাত্র 13 থেকে 14 মিনিট কি 15 মিনিট সর্বোচ্চ বাদ আছে। তারপর আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানটি সমাপ্তি জানিয়ে আমরা আমাদের বাড়ির পথে রওনা হই। আর কি কিছু বলার প্রয়োজন আছে? আর বিরতিতে যাচ্ছি, এসে হয়তো বিদায়টা নিব, ওটুকুই বলা আছে। চলে যাব একটি ছোট্ট বিরতিতে। সাথে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। ভালোবাসার বাংলাদেশ। The original Guru is back. সত্যি যদি আরেকটু সময় পেতাম, কিন্তু ভালোবাসা বিনিময় করতে না পারলেও এটা কিন্তু সত্যি যে আপনাদেরকে প্রচন্ড ভালোবাসে এবং সেই ভালোবাসার টানে প্রত্যেক বৃহস্পতিবার চলে আসে। কিন্তু এটাও সত্য যে আমাদেরকে একটি নিয়মের ভেতরে আসলে চলতে হয়, তাহলেই হয়তো জীবনটা অনেক সুন্দর হয়। স্টুডিও ঘড়ি কাটা বলছে রাত 1:52 আমাদেরকে বাড়ি ফিরতে হবে। যেটা বলছিলাম যে আমাদেরকে একটি নিয়মের ভেতর চলতে হয়। যদিও প্রত্যেক সপ্তাহে আমরা নিয়মটা ভেঙে ফেলি, কিন্তু তারপর আমরা নিজেরা একটু ভদ্র হতে চাইছি যে একটু নিয়মটিও মানা উচিত। আসলে আজ আসলে বাড়ি ফিরতে হবে। আপনাদেরকে অসম্ভব ভালোবাসি, সেই ভালোবাসা নিয়ে আবারও ফিরে আসবো। কিন্তু যাবার আগে পূর্ণতাকে বলবো কিছু কমেন্টস আরো পড়ে শোনানোর জন্য। অবশ্যই গুরু, কমেন্ট আমাদের যেহেতু সময় শেষ হয়ে এসেছে, কমেন্টও পড়বো, তবে প্রাপ্তি শিকারের সম্পূর্ণ চেষ্টাটাই থাকবে। আমাদেরকে লিখেছেন মোহাম্মদ টি রশিদ শেখ, কিছু বলার নেই। আচ্ছা, আজাদ লিখেছেন থ্যাংক ইউ আপু এন্ড ভাইয়া কমেন্ট পড়ার জন্য। আমাদেরকে লিখেছেন ফারাবি খান, ভাগ্যিস চেহারা ভালো না। আচ্ছা, এই মুহূর্তে ঠিক আমার
মোবাইলটিতে একটি ছোটখাটো যান্ত্রিক গোলযোগ হওয়ার কারণে আমি আপনাদের কমেন্ট একটু দেখতে পাচ্ছি না। আমাকে 1 মিনিট সময় দিলে আমি মনে হয় আবার আপনাদের কমেন্টে চলে যেতে পারবো। তবে হ্যাঁ, জানিয়ে দিতে চাই আরো একটিবার যে যদি স্টুডিওতে আসতে চান এবং আপনার ভালোবাসার গল্প আমাদেরকে বলতে চান, শোনাতে চান, তাহলে যে কাজটি করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন OG স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার এবং পাঠিয়ে দিন 16260 এই নম্বরে। গুরু অবশ্যই আপনাদের সাথে আছেন, গুরু শুনছেন, গুরু ফোন করবেন। আমাদের সাথে আরো অনেকে আছেন, লিখেছেন আমাদেরকে। ডেইজি লিখেছেন যে ভালোবাসা কি শুধুই কাদায়? না, ভালোবাসা শুধু কাদায় না, ভালোবাসা হাসাহাসি নির্ভর করে আমরা আসলে কিভাবে ভালোবাসাকে সাজাই তার উপরে। আচ্ছা, দিশাহারা আচ্ছা, আবার সেই নাম বিভ্রান্তি। আমাদেরকে আরো অনেকে কমেন্ট করেছেন, লিখেছেন মারিয়া মৌ, গুরু আপনাকে মিস করবো আরো একটি। হয়তো আক্ষরিক অর্থ মিস করব, কিন্তু মনের টান কিন্তু ঠিকই আছে। মনে মনে আমরা কানেকশন থাকবেই। নুসরাত জাহান নরিন লিখেছেন আমি কিন্তু আজও সাথে ছিলাম। ধন্যবাদ আপনাকে নরিন। ফয়সাল লিখেছেন আমার কমেন্ট পড়া হলো না। এই তো ফয়সাল পড়ে দিলাম। আমাদের সে আরো কারা কমেন্ট করেছেন তাদের নামগুলো পড়তে চাই। মোহাম্মদ হাফিজুর রহমান তামিম লিখেছিলেন, নাইম আহমেদ, মোহাম্মদ আশিক এলাহি লিখেছিলেন আমাদের চিটাগাং থেকে, মুসলিম উদ্দিন লিখেছিলেন আমাদেরকে গুরু এবং আপু আপনাদের সবসময় শুনি, অসম্ভব ভালো লাগে, ধন্যবাদ। ইমরান সর্দার আমাদেরকে লিখেছেন 47তম স্কুল জাতীয় গ্রীষ্মকালীন ফুটবল খেলা আমাদের স্কুল রানার আপ হয়েছে, এই জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। আচ্ছা, চ্যাম্পিয়ন হয়নি। আচ্ছা, শ্রাবন্তী বিশ্বাস তিথি আমাদেরকে কিছু লিখেছেন, তার কথা আজ পড়ছে খুবই মনে, যতন করে যাকে রেখেছি এই হৃদয়ের কোণে, শৈশবের সেই বন্ধুকে কখনো ভুলিনি আমি, কত ভালোবাসি তাকে জানে অন্তর্যামী। তিথি হচ্ছে আমাদের সে পিচ্চি ফ্রেন্ড। অপু সরকার লিখেছেন পড়বেন না আমার মেসেজ? পড়লাম তো, পুরো থ্রেড মানে পড়বি না? আমার না ওই ভুলভুলায় একটা মুভি আছে না, অক্ষয় কুমার, ওখানে যে মঞ্জুলিকা থাকে, আমাদেরকে লিখেছেন জসিম আহমেদ, আমি হয়তো দেখতে কালো তবুও তোমায় বেসেছি ভালো, তুমি হয়তো অনেক ধনী যা আমি হতে পারবো না কোনোদিনই। বাহ, আজকে কিন্তু সবাই গুরু আপনি বলার পর থেকে আরো সুন্দর সুন্দর করে লিখছে, আরো বেড়ে গেছে। না, আসলে এটা আমি বেশ কয়েকদিন যাবত মানে বেশ কয়েকটি পর্ব থেকে লক্ষ্য করেছি। বিশেষ করে আজকে কেন জানি মনে হলো কথাটা বলি, কারণ শ্রোতাদের যে প্রচন্ড ভালোবাসার যে একটি প্রতিযোগিতা, আমি সবসময় একটা কথা বলি যে প্রতিযোগিতাটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, কারণ প্রতিযোগিতা থেকে সুন্দরের সৃষ্টি হয়, সুন্দর সৃষ্টির সৃষ্টি হয়, কিন্তু সেই প্রতিযোগিতাটা সুস্থ প্রতিযোগিতা থাকা উচিত। আর চমৎকার সুস্থ প্রতিযোগিতা, কে কার থেকে ভালোবাসা সুন্দর করে প্রকাশ করতে পারে, এরকম প্রতিযোগিতা থাকলে আমাদের আশপাশের পরিবেশটা না এমনি অনেক চমৎকার হয়ে যাবে। আর এরকম আরো অনেক মেসেজ আছে, টেক্সট আছে, কমেন্ট আছে, সব পড়া সম্ভব হচ্ছে না, তবে কথা দিচ্ছি আগামী পর্বে অবশ্যই পড়ে শোনাবো। আজকের মতো আর বেশি কোনো কথা বলবো না। সেই শুরুতে যে কথাটি বলেছিলাম, শেষের দিকে শুরুতে যদি আরেকটু সময় পেতাম তাহলে হয়তো আরো বেশি ভালোবাসতাম, কিন্তু আপনাদের ভালোবাসি, অনেক ভালোবাসি, যে ভালোবাসাকে হয়তো কখনো কোনো অক্ষর কিংবা কোনো বর্ণ দিয়ে প্রকাশ করতে পারবো না। আপনাদের জন্যই আমরা সেই ভালোবাসা নিয়ে আবারও আগামী বৃহস্পতিবার ভালোবাসার সবচেয়ে বড় আয়োজন, ভালোবাসার মহোৎসব, ভালোবাসার বাংলাদেশ নিয়ে ফিরে আসবো, আমি এবং পূর্ণতা এবং অবশ্যই আপনাদের ভালোবাসা। আজকের মতো শুভরাত্রি। বড় বেশি ভালোবাসি, অনেক ভালোবাসি, ভালো থাকবেন, শুভরাত্রি।